This call is now being recorded. ওকে, তো আমরা প্রথম থেকে আজকে শুরু করলাম যে চ্যাপ্টারটা, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। দ্যাট মিনস আমাদের ইন্ডিয়ার যে কনস্টিটিউশনটা রয়েছে, যে সংবিধানটা রয়েছে, সেটা কিভাবে ফরমেশন হলো। তো প্রথমে আমরা এখানে দেখলাম, এটা হচ্ছে আমাদের সংবিধানের একেবারে প্রিফেসটা। ওকে, যে পিকচারটা, এই পিকচারটাও থেকে কোশ্চেন আসে। এই পিকচারটা কার ড্র করা? এই ড্রয়িংটা বা এর মধ্যে যে প্রচ্ছদগুলো বা ড্রয়িং গুলো রয়েছে, সংবিধান টোটাল একটা বই রয়েছে, সেই বইয়ের ডিজাইন কে করেছেন, এটা কোশ্চেন আসে বিভিন্ন এক্সামে। তো ডিজাইনড বাই ফেমাস আর্টিস্ট, ফেমাস, আই মাস্ট সে বেঙ্গলি আর্টিস্ট। জানো এটা? না। নন্দলাল বোস। নন্দলাল বোস, ডিজাইন বাই নন্দলাল বোস। এই যে ফরমেশন গুলো, এই যে পেন্টিংস গুলো যার হাতে তৈরি করা, তিনি আমাদের নন্দলাল বোস, বেঙ্গলি পেন্টার, ফেমাস পেন্টার নন্দলাল বোস। ওকে, তো যাই হোক, মোটামুটি আমরা এখান থেকে এটা জানতে পারলাম যে ইন্ডিয়ান পলিটি, যার মধ্যে মেন পার্ট টপিকটা হচ্ছে পলিটিক্স, সেটা একটা গ্রিক ওয়ার্ড। ওকে, একটা গ্রিক ওয়ার্ড, এটা একটা গ্রিক ওয়ার্ড, যার মধ্যে পলিস কথাটার মানে কি স্টেট, এবং এটা আমরা কোথা থেকে পাই? অ্যারিস্টটলের লেখা থেকে পাই। এবং অ্যারিস্টটলকে কি বলা হয়? ওয়েস্টার্ন কান্ট্রির যে পলিটিক্স, ওয়েস্টার্ন কান্ট্রি যে পলিটিক্স গুলো হয়, তার ফাদার। ওয়েস্টার্ন কান্ট্রিজের যে পলিটিক্স রয়েছে, তার ফাদার। ওকে, so let's move on. Western countries politics father, বা আমরা বলতে পারি কি, ফাদার অফ ওয়েস্টার্ন কান্ট্রিজ পলিটিক্স। বিদেশি যে রাজ্য দেশগুলো রয়েছে, সেখানে যে পলিটিক্সের জন্ম হয়েছিল, ইন্ট্রোডাকশন হয়েছিল, সেটার ফাদার হচ্ছে অ্যারিস্টটল। বাট ইন দ্য পয়েন্ট অফ, ইন দ্য ভিউ অফ ইন্ডিয়ান পলিটিক্স, ইন্ডিয়ান পলিটিক্সের ক্ষেত্রে আমরা যাকে প্রথম প্রায়োরিটি দিয়ে থাকি, তিনি আর কেউ নয়, আমাদের অ্যানসিয়েন্ট একজন ফিলোসফার, অ্যানসিয়েন্ট হিস্ট্রির একজন ফিলোসফার। তিনি হচ্ছেন মনু, MANU, মনু। নামটা শুনে থাকবে, মনু। এনাকে বলা হয় ফার্স্ট ফার্স্ট থিঙ্কার, ফার্স্ট থিঙ্কার অফ, sorry, first thinker I must include, first political thinker, first political thinker of India, ফার্স্ট পলিটিক্যাল থিঙ্কার অফ ইন্ডিয়া বলা হয় মনুকে। ওকে, এনাকে বলা হয় ফার্স্ট পলিটিক্যাল থিঙ্কার অফ ইন্ডিয়া। এটাও কোশ্চেন আসে যে ফাদার অফ ওয়েস্টার্ন পলিটিক্স, ফাদার অফ ওয়েস্টার্ন পলিটিক্স, এটাকে আমরা বলতে পারি কি, ওয়েস্টার্ন কান্ট্রিজ পলিটিক্স। এটাকে আমরা এখানে না বলে বরং এটাকে এরকম বলা ভালো, ফাদার অফ ওয়েস্টার্ন পলিটিক্স। ওকে, ফাদার অফ ওয়েস্টার্ন পলিটিক্স কাকে বলা হচ্ছে? অ্যারিস্টটলকে। আর ইন্ডিয়ার ক্ষেত্রে ফার্স্ট পলিটিক্যাল থিঙ্কার কাকে বলা হচ্ছে? ফার্স্ট পলিটিক্যাল থিঙ্কার বলা হচ্ছে মনুকে। এবং এনার আমরা একটা ফেমাস বই পাই,
এনার নামটা একটু অপরিচিত থাকলেও এনার যে বইটা আমরা পাই রিটেন বাই মনু, সেটা হচ্ছে মনু সংহিতা। এটার নাম আমরা কম বেশি সবাই শুনেছি, মনু সংহিতা, সরি মনু সংহিতা বা মনুস্মৃতি, অনেকে মনু সংহিতা লেখা থাকে, মনু সংহিতা। আচ্ছা, এইগুলো তোমার আহ, যে নোটসটা আছে না, পিডিএফ, তার হুম মধ্যে এই হুম। পয়েন্টস গুলো আছে না? আমি এগুলো লিখে নেবো। এগুলো লিখে নেবে, কিছু কিছু নোট এখানে লিখে নিতে হবে, কারণ পিডিএফ এর মানে মধ্যে সবটা পাওয়া যাবে না। এগুলোর পিডিএফ পেয়ে যাবে, যেগুলো আমি বোর্ডে লিখছি। হুম হুম। তুমি এখনো লিখে নিতে পারো, নোট ডাউন করতে পারো, বা পোর্টালে ক্লাস দেখেও পরে লিখে নিতে পারো, হোয়াট এভার, যেটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওকে, এটা পিডিএফও পেয়ে যাবে চারটার, অসুবিধা নেই। মনু সংহিতা, ওকে। তাহলে মনুস্মৃতি আর মনু সংহিতা দুটোই একই। এই গ্রন্থ থেকে প্রথমে আমরা জানতে পারি ইন্ডিয়ান পলিটির সম্পর্কে। ওকে, ইন্ডিয়ান পলিটি এই যে টার্মটা, এই ইন্ডিয়ান পলিটি টার্মটা প্রথম আমরা কোথায় পাই? মনু সংহিতা বা মনুস্মৃতিতে। এবং সেটা কার লেখা? সেটা লেখা সেটা লেখা হচ্ছে আমাদের ফার্স্ট পলিটিক্যাল থিঙ্কার অফ ইন্ডিয়া, মনু। ওকে, এটাকে ভুললে চলবে না, এখান থেকে কোশ্চেন আসে। পরবর্তীকালে আমরা আস্তে আস্তে অর্থশাস্ত্র, কৌটিল্য এর নামগুলো পাই। ওকে, তো এইটাকে একটু আমাদের মনে রাখতে হবে। এইবার আমরা আস্তে আস্তে চলে আসব আমাদের আজকের টপিক, ইন্ডিয়ান পলিটি। যেটা আজকে আমাদের টপিক হচ্ছে ভারতের সংবিধান রচনার পটভূমি ও গণপরিষদ। ওকে, ভারতের সংবিধান রচনার পটভূমি ও গণপরিষদ। তো এই যে হিস্ট্রিটা, এটা হচ্ছে টোটালি একটা হিস্ট্রি। এই হিস্ট্রিকে অ্যানালিসিস করতে হলে আমাদের প্রথম যেটা বুঝতে হবে এবং জানতে হবে যে কিভাবে ডেভেলপমেন্টটা হয়েছিল। তো এই ডেভেলপমেন্ট এর সম্পর্কে যদি কিছু বলতে হয়, তার আগে আমাকে কয়েকটা কথা বলতে হবে। যে প্রথম সর্বপ্রথম সর্বপ্রথম এই যে একটা সংবিধান রচনা করতে হবে ভারতের জন্য, সেই ব্যাপারটা সব থেকে প্রথম কে দাবি করেছিলেন? সবচেয়ে প্রথম in 1922 গান্ধীজি Gandhiji has written the demand of Gandhiji has written the demand written about the demand of a constitution. এটা আগে কোশ্চেন আসতো, কিন্তু এখন কোশ্চেন আসে এটা থেকে নয়, বরং এই যে গান্ধীজি যে রিটেন করেছিলেন এই যে ডিমান্ড অফ এ কনস্টিটিউশন নিয়ে, সেটা কোন পত্রিকায়, সেটা কোন পত্রিকায়? সেটা হচ্ছে, লিখে রাখবে, হরিজন পত্রিকায়। হরিজন পত্রিকায় এটা সর্বপ্রথম তিনি দাবি করেছিলেন। ওকে, পরবর্তীকালে একদম ক্লিয়ার কাট হিসাবে আমরা যে ইনফোটা পাই, সেটা হচ্ছে 1923-এ কমিউনিস্ট কমিউনিস্ট স্যার মানবেন্দ্র রয়, কমিউনিস্ট স্যার মানবেন্দ্র রয় has raised this issue, has raised
দ্য ইস্যু। ওকে, মানবেন্দ্র রয় প্রথমে কি হয়, সব থেকে প্রথম একদম টু দা পয়েন্ট যদি অ্যান্সার নিতে হয় তাহলে আমরা করবো কি, কমিউনিস্ট মানবেন্দ্র রয়, এটাই হয়ে যাবে অ্যাকচুয়ালি দ্য অ্যান্সার। বাট তার আগেও এই যে ডিম্যান্ডের একটা দরকার রয়েছে, এই ধরনের একটা হালকা আভাস কিন্তু 1922 সালে গান্ধীজি দিয়ে রেখেছিলেন হরিজন পত্রিকায়। ওকে, এই হচ্ছে আমাদের এখানকার টপিক। এইগুলো আমাদের একটু ইনফরমেশন নোট করতে হবে। এইবারে আসি যে এখানে কি বেশ কিছু আমরা ব্রিটিশ অ্যাক্ট নিয়ে পড়ব। ব্রিটিশ অ্যাক্ট, এই ব্রিটিশ অ্যাক্ট গুলো হঠাৎ করে এলো কেন বা কিভাবে, এই বৃত্তান্তটা আমরা একটা ওভারভিউ দেখে নেব এবার। সমস্যাটা কি হলো, কোনো তো ব্যাপার কিছু ছিল না, কিন্তু মানে লন্ডনে লন্ডনে 1600 সালে, ইন দ্য ইয়ার 1600, কি হলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এস্টাবলিশড হলো। ইস্ট ইন্ডিয়া কোম্পানিটা এস্টাবলিশমেন্ট হলো। হওয়ার পর থেকে কি হলো, কোম্পানির শাসন বিভিন্ন যুদ্ধে, 1757 সালে পলাশির যুদ্ধে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করলো, মির্জাফর, সরি, একে হারিয়ে দিয়ে, সিরাজদৌল্লাকে হারিয়ে দিয়ে ক্ষমতাটা নিয়ে নিল, বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করে নিল 65-তে। এরপরে কি হচ্ছে, বেশ কিছু তারা ভারতবাসীদেরকে কন্ট্রোল করার জন্য বেশ কিছু আইন প্রচলনের চেষ্টা করে। তার ফলশ্রুতি হিসাবে চলে আসে এই ব্রিটিশ অ্যাক্ট গুলো। এইবার এই ব্রিটিশ অ্যাক্ট গুলো এতটা কেন ভাইটাল, এই কারণেই ভাইটাল বিকজ আজকের যে কনস্টিটিউশনটা দাঁড়িয়ে আছে, মানে মেনলি তো এটা 200 বছর ধরে তারা একটা ডিম্যান্ড এবং একটা অনুশাসন চালিয়ে গেছে, তার তো একটা ইম্প্যাক্ট থাকবেই। তারা তো আর দুদিনের জন্য আসেনি, 200 বছর ধরে সেই জায়গাটা তৈরি করেছে। ফলশ্রুতি হিসাবে আমরা বেশ কিছু জায়গা থেকে এই যে ব্রিটিশ যে ফরমেশন গুলোকে আমরা কপি করেছি, এবং সেগুলোর উপর দিয়ে বেশ কিছু ভালো ভালো টপিক গুলোকে আমরা আমাদের কনস্টিটিউশনে নিয়েছি। ওকে, তো যাই হোক না কেন, আমরা মোটামুটি এই ব্রিটিশ অ্যাক্ট গুলো দেখে নেব যে কোথা থেকে আমাদের এই সংবিধান রচনার কাল শুরু হলো। তো প্রথম দেখো, আমরা সতেরোশো সতেরোশো কততে, 1757-তে কোম্পানির শাসন, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হচ্ছে ইন্ডিয়াতে। আর প্রথম অ্যাক্ট আসছে, মানে ভারতবাসীদেরকে কন্ট্রোল করার জন্য প্রথম অ্যাক্ট আসছে, ফার্স্ট অ্যাক্ট, দ্য রেগুলেটিং অ্যাক্ট। প্রথম অ্যাক্টটা কি আসছে, রেগুলেটিং অ্যাক্ট। ওকে, রেগুলেটিং অ্যাক্ট 1773-এ। এখান থেকে কি ধরনের কোশ্চেন হয়, এখান থেকে সাধারণত প্রিলি পরীক্ষার জন্য কোনো রকম কোশ্চেন দেওয়া হয় না। ডাব্লিউবিসিএস প্রিলি বলো, এসএসসি বলো, বা রেল বলো, এখান থেকে সাধারণত খুব একটা মানে কোশ্চেন, খুব হার্ড কোশ্চেন না হলে আসে না। বাট ডাব্লিউবিসিএস মেন্স ক্লিয়ার করতে গেলে এইখান থেকে কিন্তু বেশ কিছু কোশ্চেন আছে, সেগুলোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এবং এই টপিকটা সেক্ষেত্রে খুব ভাইটাল হয়ে দাঁড়ায় ফর দ্য সিভিল সার্ভিস। ওকে, তো প্রথমে কি বলছে রেগুলেটিং অ্যাক্টে, এই আইন জারি করে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপর ব্রিটিশ সরকারের নজরদারি শুরু হয়। একেবারেই স্বাভাবিক যে কোম্পানির উপরে কি হচ্ছে, ব্রিটিশ সরকার নজরদারি শুরু হয়। মানে 1757 থেকে আমরা দেখতে পাচ্ছি কোম্পানি রাজত্ব কায়েম করছে কার উপরে, বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানি লাভ করছে, এবং আস্তে আস্তে পুরো ইন্ডিয়াটাকে ক্যাপচার করে ফেলার চেষ্টা করছে। তো এখানে কি হচ্ছে, এই যে রেগুলেটিং অ্যাক্ট, মানে 1757 থেকে 1773 অব্দি এই যে টাইমে একটা রেগুলেশন অ্যাক্ট, এই যে টাইমে একটা কোম্পানি শাসন চালাচ্ছিল, সেক্ষেত্রে ব্রিটিশ গভর্নমেন্ট দেখলো কি, যে কোম্পানি যেভাবে শাসন কার্য চালাচ্ছে তাতে করে লং রান, মানে অনেক দিন ধরে ঔপনিবেশিক স্থাপন যেটা, মানে রাজত্ব করা, এই ব্যাপারটা হয়ে উঠবে না। কারণ এত বড় একটা দেশ চালাতে গেলে বেশ কিছু রুলস এবং রেগুলেশনের দরকার আছে। সেজন্য কি করলো ব্রিটিশ সরকার, কিছু অ্যাক্ট তৈরি করে পাঠালো কোথায়, ইন্ডিয়াতে। এবং ব্রিটিশ সরকার কি করলো, ইস্ট ইন্ডিয়া কোম্পানির উপরে এই অ্যাক্ট বা রুলস চাপিয়ে দিল, এবং সেগুলোকে মেনে
ইন্ডিয়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত শাসন করতে শুরু করলো। ওকে, নেক্সট বলছে কি, গভর্নর অফ বেঙ্গলকে অভিহিত করা হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসাবে। মানে 1757 থেকে 73 অব্দি কি পোস্ট ছিল? গভর্নর অফ বেঙ্গল। কারণ আমরা জানি বাংলার উপরেই অ্যাটাকটা প্রথম হয়েছিল, বা ওদের ওভারভিউটা প্রথমেই ছিল ইংরেজদের। তারপরে সেখানে কি পোস্ট ছিল, মানে বেঙ্গলকে যেহেতু মূলত তারা তাদের প্রধান স্তম্ভ হিসাবে সিলেক্ট করে নিয়েছিল, সেজন্য সেখানে যিনি বড়লাট ছিলেন, বা বড়লাট নামে আমরা পরবর্তীকালে দেখতে পাবো, সেই যে পোস্ট মানে হেড পোস্টটা, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেড হিসাবে পুরো শাসনভার দায়িত্ব বহন করেছেন, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন গভর্নর অফ বেঙ্গল। এটা কত পর্যন্ত? এটা কিন্তু 1757 থেকে 1773 অব্দি। ওকে, 73-এর পরে যে রেগুলেটিং অ্যাক্ট এলো, সেটা অনুসারে কি হয়ে গেল, পোস্টার নাম গভর্নর অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেল। কারণ আমরা কি দেখতে পাচ্ছি, গভর্নর অফ বেঙ্গল মানে কি, বেঙ্গলের গভর্নেন্স পুরোটাই তার উপরে থাকছিল। এবার দেখা যাচ্ছে কি, যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনটা ব্রিটিশ সরকারের হাতে চলে গেল, মানে ডিরেক্ট আর তাদের উপর থাকলো না, মানে ব্রিটিশ সরকার যা বলবে সেই অনুযায়ী তারা শাসন কার্য পরিচালনা করতে বাধ্য থাকবে। ওকে, সেই জন্য কি করা হলো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল করে দেওয়া হলো। আর কি হলো, গভর্নর অফ বোম্বে আর মাদ্রাসের প্রেসিডেন্টকে কি করা হলো, গভর্নর অফ গভর্নর জেনারেল অফ বেঙ্গল অধীনে রাখা হলো। মানে গভর্নর অফ বোম্বে আর মাদ্রাস যে দুটো প্রভিন্স ছিল সেই সময়ে, সেই প্রভিন্সের যারা প্রেসিডেন্ট বা হেড ছিল, তাদেরকে কার আন্ডারে, তাদেরকে একটা সাব পোস্ট করে দেওয়া হলো কার আন্ডারে, গভর্নর জেনারেল অফ বেঙ্গলের আন্ডারে। নেক্সট কি হচ্ছে, একজন প্রধান বিচারপতি এবং 3জন প্রধান বিচারপতির সমন্বয়ে সুপ্রিম কোর্ট অ্যাট কলকাতা 1774 স্থাপিত হলো। ওকে, তাহলে এখান থেকে প্রশ্ন যেটা আসে মূলত, যে গভর্নর অফ বেঙ্গল পোস্টটাকে কবে গভর্নর জেনারেল অফ বেঙ্গল করা হয়? একেবারে আমরা উত্তর দিতে পারবো যে কোন অ্যাক্ট অনুসারে, এটাও প্রশ্ন আসে, আবার কত সালে এটাও প্রশ্ন আসে। তো রেগুলেটিং অ্যাক্ট 1773-তে আসে। ওকে, সালটা আমাদের মনে রাখতেই হবে, কারণ রেগুলেটিং অ্যাক্ট এর পরেও আমরা অনেকগুলো দেখতে পাবো। ওকে, তাহলে এবং তার সঙ্গে সঙ্গে এই পয়েন্টটা এতটাও ইম্পর্টেন্ট নয়, বাট এই যে পয়েন্টটা রয়েছে, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হচ্ছে, সেটা কজন বিচারপতিকে নিয়ে, একজন প্রধান বিচারপতি আর 3জন নর্মাল বিচারপতি, জেনারেল বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্ট তৈরি হচ্ছে। কোথায়? না, কলকাতাতে। এবং সেটা কত সালে স্থাপিত হচ্ছে? 1774। আর একটা এখান থেকে কোশ্চেন আসে, যে ফার্স্ট সুপ্রিম কোর্টের, এই যে কলকাতাতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হলো, তার ফার্স্ট চিফ জাস্টিস কে? জানা আছে এটা? জানতো, আমি এক্ষুনি মনে নেই। আচ্ছা, সেটা হচ্ছেন এলিজা ইম্পে, স্যার এলিজা ইম্পে। ইনি হচ্ছেন ভারতের প্রথম চিফ জাস্টিস। ঠিক আছে, ভারতের প্রথম চিফ জাস্টিস বলতে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন থেকে ভারতের অনুশাসনের দায়িত্ব নিয়ে নিল, তখনকার প্রথম সুপ্রিম কোর্টের প্রথম প্রথম বিচারপতি, প্রধান বিচারপতি হচ্ছে স্যার এলিজা ইম্পে। আর কি করা হলো, পিটের 1773-তে রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী কোম্পানির কর্মচারীদেরকে কোনো ব্যক্তিগত কাজে নিযুক্ত করা বন্ধ করা হলো। আর গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে সহায়তা করার জন্য 4জনের একটা এক্সিকিউটিভ কাউন্সিলের গঠন করা হলো। এটা এতটাও ইম্পর্টেন্ট না। যেটা আমাদের এখান থেকে মাথায় রাখতে হবে, এই পয়েন্টটাকে মাথায় রাখতে হবে, এইটাকে মাথায় রাখতে হবে, আর এইটাকে রাখতে হবে। বাকিগুলো এতটাও ইম্পর্টেন্ট না। নেক্সট চলে যাই আমরা, পিটের ইন্ডিয়া অ্যাক্ট 1784। আচ্ছা, তার আগে বলো, এইটার মধ্যে আর কোনো কনফিউশন আছে? না না, ক্লিয়ার। ওকে, আচ্ছা, এই পিডিএফটা তো তুমি মানে এটা এটা নিতে হ্যাঁ পাবো হ্যাঁ, তো পেয়ে যাবে পোর্টালে? পিডিএফ পেয়ে যাবে। হুম, আচ্ছা। একদম। নেক্সট আসছে পিটের ইন্ডিয়া অ্যাক্ট 1784। পিটের ইন্ডিয়া অ্যাক্ট 1784, তাহলে প্রথম সালগুলোকে আমাদের
মুখস্থ করলে চলবে না, কারণ সাল মুখস্থ করা ইজ সুপার টাফ। বাট আমরা এটাকে সিকোয়েন্স অনুযায়ী একটা সুন্দর করে গ্রাফিক্স বানাবো। গ্রাফিক্স মিন একটা পিকচার বানাবো। ওকে, পিকচার বানিয়ে, পিকচার মিনস যেটাকে বলা হয় ডায়াগ্রাম, একটা এরকম ডায়াগ্রাম বানিয়ে নেব যে 1774 সম্পর্কে আমরা দেখবে গল্পকে খুব সুন্দর মনে রাখতে পারি, কিন্তু ডেট সাল এগুলোকে মনে রাখতে পারি না। সুতরাং আমরা যেটা পারি না সেটা চেষ্টা করবও না, বরং কি করব, যেটা মনে রাখতে পারি সেটা দিয়ে সালটাকে মনে রাখার চেষ্টা করব। মানে আমরা কি করব, যে 1774 এই সালটাতে কি কি ঘটনা ঘটেছিল, তাহলে এই ঘটনাগুলো যখন আমি পরপর মনে রাখতে পারবো, তখন দেখবে অটোমেটিক্যালি সালটা মাথায় চলে আসবে। যারা এই সালগুলোকে মুখস্থ করার চেষ্টা করে বা পারে, যারা নর্মালি বলে দিতে পারে, তারা অ্যাকচুয়ালি কিন্তু মুখস্থ করে না, তারা জাস্ট ওই ছবি বা গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশনটাকে মনে করার চেষ্টা করে যে এই এই ঘটনা ঘটেছিল, এই এই ঘটনার কথা বলছে, তো এই ঘটনাটা ওই সময় ঘটেছিল। মানে তার কিন্তু সালটা মনে নেই, কিন্তু তার ইনসিডেন্ট গুলো মনে থাকার জন্য, ফ্যাক্ট গুলো মনে থাকার জন্য সে কিন্তু অনায়াসে বলে দিতে পারছে যে এটা ওই সময়ের ঘটনা। তো আজকের থেকে একটা জিনিস শুরু করবে, সেটা হচ্ছে একটা চার্ট বানানো, যে আজকে থেকে আমরা যে ইনসিডেন্ট গুলো পড়ছি কোন সালে কোন ঘটনাগুলো ঘটেছিল, এটাকে ঘটনাগুলোর মাধ্যমে মনে রাখার চেষ্টা করব সালগুলোকে। এবং সেটা একদম পরপর সিকোয়েন্সিয়াল অর্ডারে থাকবে। অর্ডারটাকে যদি হ্যাপাজার্ড করি তাহলে মনে রাখা একটু মুশকিল হয়ে যাবে, সিকোয়েন্সিয়াল অর্ডারটা মেনটেন করতে হবে। নেক্সট চলো, পিটের ইন্ডিয়া খুব একটা গুরুত্বপূর্ণ একটা অ্যাক্ট, যে অ্যাক্টের মধ্যে কি বলা হলো, দেখো, রেগুলেটিং অ্যাক্ট 1773-এর যে প্রবলেমস গুলো ছিল, ইস্যু গুলো ছিল, সেগুলোকে একটা রেজলিউশন করে আবার 1784 সালে পিটের ইন্ডিয়া অ্যাক্ট, উইলিয়াম হান্টার পিট, স্যার উইলিয়াম হান্টার পিট, এনার তত্ত্বাবধানে কি করা হলো, এই পিটের ইন্ডিয়া অ্যাক্ট 1784 এটাকে পাবলিশ করা হলো। যেখানে কি বলা হলো, এইটা খুব গুরুত্বপূর্ণ জায়গা এখানে, অ্যাক্ট অফ সেটেলমেন্ট। এই 1700 এরকম অপশন দিয়ে দেবে, নিম্নলিখিত কোন অপশন গুলির মধ্যে কোন অ্যাক্টটি অ্যাক্ট অফ সেটেলমেন্ট নামে পরিচিত, বলে তোমাকে দিয়ে দেবে চার্টার অ্যাক্ট 1813, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784, তারপরে দিয়ে দেবে চার্টার অ্যাক্ট 1793, তারপরে দিয়ে দেবে ধরো প্রথমটাই দিয়ে দেবে দ্য রেগুলেটিং অ্যাক্ট 1773। তখন তোমাকে চুজ করে নিতে হবে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784। এটা হচ্ছে, এটা অপশনে থাকবে, এটাকে সিলেক্ট করে নিতে হবে অ্যাক্ট অফ সেটেলমেন্ট। ওকে, তো এইগুলো কিন্তু, এই কোশ্চেনটা কিন্তু অনেক জায়গা প্রিলিতে আসে, মেন্সে তো আসেই, মানে ডাব্লিউবিসিএস মেন্স বলো, ইউপিএসসি বলো, এগুলোর মেন্সে তো কম বেশি আসেই, বাট এটা মাঝে মাঝে প্রিলিতেও কিছু কিছু পরীক্ষায় দিয়ে দেয়, যদি হার্ড কোশ্চেন করতে চায়। তো তো আস্তে আস্তে সমস্ত এক্সাম দেখতে পাচ্ছ, কদিন আগে ডাব্লিউবিসিএস হয়ে গেল, সেখানে বেশ আস্তে আস্তে কনসেপচুয়াল কোশ্চেন চলে আসছে। কনসেপচুয়াল মানে কি, শুধুমাত্র গভীরের কিছু বেশ মজাদার ইনফরমেশন জানলাম, কঠিন কঠিন ইনফরমেশন জানলাম, তাদের কিন্তু হবে না, বরং আমাদের কনসেপচুয়াল বিল্ডিংটাকে রাখতে হবে। ওকে, অ্যাক্ট অফ সেটেলমেন্ট হয়ে গেল 1784 এ, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এখানে কিসের কথা বলা হলো, যে বিভিন্ন বিজনেস ম্যাটারকে সুপারভাইজ করার জন্য কোর্ট অফ ডিরেক্টরস আর পলিটিক্যাল ভিউর জন্য বোর্ড অফ কন্ট্রোল। তাহলে কোর্ট অফ ডিরেক্টরস কাদের জন্য, ফর বিজনেস, আর পলিটিক্যাল ওভারভিউর জন্য, পলিটিক্যাল ইস্যুর জন্য কি রাখা হলো, একটা বোর্ড অফ কন্ট্রোল। এই বোর্ড অফ কন্ট্রোল কতজনকে নিয়ে তৈরি করা হলো, 4 জনকে নিয়ে। ঠিক আছে, বোর্ড অফ কন্ট্রোল কতজনকে নিয়ে তৈরি করা হলো, 4 জনকে নিয়ে। নেক্সট,
এটা জাস্ট রিডিং দিয়ে রাখবে, বাট এতটাও আহ, মানে ইম্পর্টেন্ট নয়। ওকে, এটাও রিডিং দিয়ে রাখো, এতটাও ইম্পর্টেন্ট নয়। আমরা চলে যাচ্ছি নেক্সট পার্টে, চার্টার অ্যাক্ট 1813। চার্টার অ্যাক্ট 1813 এ চলে যাচ্ছি। চার্টার অ্যাক্ট 1813 যেটা মূল বিষয় সেটা হচ্ছে কোম্পানি তাদের যে মোনোপলি বিজনেস, মানে একাই রাজত্ব করব আর কাউকে করতে দেবো না, যেটা এখন জিও করে বেড়াচ্ছে। ওকে, একাই বাণিজ্য করে বেড়াবে আর কাউকে ব্যবসাতে টিকতে দেবে না, এই রকম একটা ধারণা নিয়ে ব্যবসা করাকে বলা হয় মোনোপলি। যেটা আমরা কখন দেখতে পাই? যেটা আমরা দেখতে পাই চার্টার অ্যাক্ট 1813 পাস হওয়ার পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি একেবারে মোনোপলি বিজনেস শুরু করে দেয়। ওকে, আর যারা অন্যান্য ইউরোপীয় গোষ্ঠীরা ভারতে আসছিল তাদের বাণিজ্যের অধিকারও দেওয়া হয়। এটা হচ্ছে এখানকার মধ্যে দুটো ইম্পর্টেন্ট টপিক। আর এটা জাস্ট রিডিং দিয়ে রাখবে, এতটাও ইম্পর্টেন্ট নয়। ওকে, শুধু মনে রাখবে এই টপিকটা এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট। চার্টার অ্যাক্ট 1813 এর মাধ্যমে কোম্পানি মনোপলি বিজনেস স্টার্ট করে দেয়। নেক্সট চলে যাও, চার্টার অ্যাক্ট 1833। ওকে, মানে এটাকে খুব গুরুত্ব দিয়ে ভাবতে হবে, কারণ 1833 মাধ্যমে অনেক কিছু ঘটেছিল। 1833টা একটা বলা যায় এগুলোর মধ্যে হার্ট, খুব ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, তো এখান থেকে একটা সব থেকে গুরুত্বপূর্ণ যেটা দ্বিতীয় পয়েন্টটা, প্রশাসনিক সংস্থায় পরিণত হয়। ওকে, একদম প্রশাসনিক মানে একদম অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার, এতগুলো অ্যাক্ট পাস হলো এর আগে, বাট অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা হোল্ড করেছিল কেবলমাত্র চার্টার অ্যাক্ট 1833। মানে এতগুলো 1813 দেখে এলাম, তার আগে আমরা দেখে এলাম 1793, তার আগে দেখে এলাম 84, 73। ওকে, তো এতগুলোর মধ্যে সর্বপ্রথম 1833 এর যে চার্টার অ্যাক্ট এলো, সেই চার্টার অ্যাক্ট অনুযায়ী এটা কি হলো, একদম অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটাকে হোল্ড করে ধরে নিল। মানে অ্যাকচুয়ালি কি হলো, কোম্পানির শাসনটা এতদিন চলছিল জোর জুলুম করে, কিন্তু ভারতবাসীরাও মানে মনে 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 না মানলেও জোর জবরদস্তি করে মেনে নিল যে এরাই আমাদের গভর্নর, এরাই আমাদের উপর শাসন করবে, আমাদের আর এখন কিছু করার নেই, যুদ্ধ বিগ্রহ করা ছাড়া আর কিছু করার নেই। মানে একেবারে কি হলো যে যেভাবে একটা গভর্নমেন্ট চলে সেই হিসাবে একদম গভর্নেন্স শুরু হয়ে গেল 1833 এর চার্টার অ্যাক্ট পাবলিশ হওয়ার পর। ওকে, তো এখানেও আমরা যেটা দেখেছিলাম 1757 থেকে 1774 অব্দি যে একটা পোস্ট ছিল গভর্নর অফ বেঙ্গল, সেটা ট্রান্সফার হয়ে কি হয়েছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। সেটা এবার আবার চেঞ্জ হয়ে কি হচ্ছে দেখো, গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এই পোস্টটা তো আগে ছিলই, সেটাকে কি করা হচ্ছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। কেন করা হলো গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়ে গেল সেটা? কেন হলো, কারণ কি বলছে, ব্রিটিশ ইন্ডিয়া কেন্দ্রীকরণের চূড়ান্ত ধাপ। মানে যে প্রশাসনিক পুরো দেশটাকে ক্যাপচার করে একেবারে গভর্নমেন্টের জায়গায় বসে যাচ্ছে কে, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওকে, সেই জন্য আগে তো শুধুমাত্র এটা বাংলা বিহার উড়িষ্যা ওই যে প্রভিন্সটার মধ্যে বা মাদ্রাজ বোম্বে, মানে পেনিনসুলার রিজিয়ানটা আর বাংলার রিজিয়ানটা, ওকে ইস্টার্ন রিজিয়ানটা, এটা শুধু ক্যাপচার করেছিল। বাট পূর্ব ভারতটা তখনও ক্যাপচার করতে কিন্তু বাকি ছিল, কারণ ওই দিকের যে রাজাগুলো ছিল তারা একত্রিত ভাবে সবসময় বোল্ডলি ফাইট করতো। কিন্তু তারা এবং যেটা হতো, আমরা এরপরে যখন আমরা সিপাই মিউটিনি জায়গাটা পড়বো, সিপাই বিদ্রোহ বা মহাবিদ্রোহ যেটাকে বলা হয়, সেখানে দেখবে যে বেশ কিছু রাজারা ওই সিপাই বিদ্রোহে অংশগ্রহণ করেনি। তারা কি করতো, তারা মানে এই যে আমরা যদি ইন্ডিয়ার ম্যাপটা হয়, ওকে,
তো এই যে নর্থ সেকশনটা, পুরো নর্থ সেকশনটা, এই যে নর্থ সেকশনটা পুরোটা, এটা কি করতো, এরা সবসময় ব্রিটিশ সরকারের, এইটা তো পুরোটা, এই যে ফাঁকা এরিয়াটা, এটা তো পুরোটা ক্যাপচার করে নিয়েছিল এইটুকুনি এরিয়া বাদ দিয়ে। ওকে, এই যে ফাঁকা রিজিয়নটা দেখছো, এইটুকু পুরোটা ক্যাপচার করে নিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বাট এইদিকে রিজিয়ন গুলো কিছুটা বাকি ছিল। কেন বাকি ছিল? না, এরা দেখবে, আমরা মহাবিদ্যালয় পড়ার সময় সিপাই মিউটিনিতে দেখবো যে উত্তর ভারত এবং পূর্ব ভারতের আসাম বা নাগাল্যান্ড, ওই যে জায়গাটা, ওই জায়গাতে বেশ কিছু যে প্রভিন্সের রাজাগুলো ছিল বা জমিদাররা ছিল, তারা কি করত, তারা ইংরেজ সরকারকে বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খুশি করে নিজেদের রাজ্য নিজেদের মতো ভোগ করার চেষ্টা করত। সেজন্য কিন্তু সিপাই বিদ্রোহতে তারা যোগ দেয়নি, ফলে সিপাই বিদ্রোহটা ব্যর্থ হয়েছিল। ওকে, তো সেইটা, এই যে রিজিয়নটা এতদিন বাদ ছিল, শুধুমাত্র এই যে বোম্বে প্রভিন্স, মাদ্রাস প্রভিন্স, বেঙ্গল প্রভিন্স, এই যে এরিয়াটা তারা ক্যাপচার করে রেখেছিল। বাট 1833 থেকে কি হচ্ছে, পুরোটাই এই যে এরিয়াটা আর এই যে এরিয়াটা বাকি ছিল, এই এরিয়াটাও ক্যাপচার করে নিচ্ছে কারা? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। সেটা কোন চার্টার অ্যাক্ট থেকে? 1833-এর চার্টার অ্যাক্ট থেকে। এবং সেখানে কি করা হচ্ছে, আগে যে গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল, গভর্নর জেনারেল অফ বেঙ্গল ছিল এবং তার সাবপোস্ট হিসাবে গভর্নর জেনারেল অফ মাদ্রাস অ্যান্ড গভর্নর জেনারেল অফ বোম্বে, এই দুটো পোস্ট সাবপোস্ট ছিল, সেটাকে টোটালি তুলে দিয়ে, অ্যাবলিশ করে দিয়ে কি করা হচ্ছে, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এবং আমরা এখান থেকে জানতে পারি যে উইলিয়াম বেন্টিং, ওকে, উইলিয়াম বেন্টিং যিনি ছিলেন ভারতের সর্বপ্রথম গভর্নর জেনারেল, এখানে দেওয়াও রয়েছে উইলিয়াম বেন্টিং ভারতের সর্বপ্রথম জেনারেল। এইগুলোকে এখান থেকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, কারণ এইভাবে মনে রাখা খুব চাপের। আমরা তোমাকে একটা গ্রাফিক্যাল ডিজাইন প্রেজেন্ট করব পিডিএফ আকারে, সেটাকে প্রিন্ট করে দেওয়ালে কোথাও ওয়াল মাউন্টিং করে হোক ফিক্স করে রেখে দিও, যাতে চোখে পড়ে আর কি। তো সেই ডিজাইনটা যদি প্রত্যেকদিন একবার করে চোখ বোলানো যায়, হিস্ট্রি আমাদেরকে পড়তে হবে না, মানে পড়তে হবে না মিন্স মুখস্থ করতে হবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে দিলাম। বিকজ আমি নিজে যে এক্সপেরিয়েন্সটা গ্যাদার করেছি পড়ে পড়ে, সেটা একেবারেই মানে খুব, আমার ক্ষেত্রে তো খুবই ফলপ্রসূ হয়েছে, আশা করি তোমার ক্ষেত্রেও হবে। যাই আচ্ছা হোক, আচ্ছা। এই যে আরেকটা যেটা কোয়েশ্চেন আসে, ডাব্লিউবিসিএস এ বেশিরভাগ এই কোয়েশ্চেনটা আসে, বা ডাব্লিউবি পুলিশেও আসে, সেটা হচ্ছে সিভিল সার্ভেন্ট। সিভিল সার্ভেন্ট নিয়োগের জন্য অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়, কারণ আগের দিনে কি হতো, যতক্ষণ এই যে কোম্পানির রুল চলছিল, ততক্ষণ মানে এই 1833-এর চার্টার অ্যাক্ট পাবলিশ হওয়ার আগে অবধি কি হতো, সব ক্ষেত্রে ব্রিটিশ কর্মচারীরাই প্রাধান্য পেত। কিন্তু 1833 চার্টার অ্যাক্ট পাবলিশ হওয়ার পর থেকে কি হলো, প্রতিযোগিতা, যে কম্পিটিশনটা সিভিল সার্ভেন্ট মানে সিভিল সার্ভিস পরীক্ষা যেটা শুরু হয়েছিল লর্ড ডালহৌসির আমলে, তো সেখান থেকে আমরা দেখতে পাই কি, এই সিভিল সার্ভিস পরীক্ষা অবাধ করে দেওয়া হয়, মানে সবার জন্য ওপেন টু অল। অবাধ বলতে কি, এই যে কম্পিটিটিভ এক্সাম গুলো হয় আইএএস আইপিএস, এইগুলো আর কি, এগুলো কি করা হয়, ইউপিএসসির যে এক্সাম গুলো পুরোটা ওপেন টু অল করে দেওয়া হয়, অবাধ করে দেওয়া হয়, ওপেন টু অল। মানে ভারতীয়রা এখান থেকে সুযোগ পেতে শুরু করলো। ওকে, সত্যেন্দ্রনাথ বোস আমরা জানি প্রথম আইএএস হয়েছিল। যাই হোক, এবং গভর্নর জেনারেল ও তার কাউন্সিলরকে অবাধ ক্ষমতা প্রয়োগ করা হয়, এটা আমাদের জানার দরকার নেই। আমরা শুধু এখান থেকে পয়েন্ট করব এই পয়েন্টটাকে, এটাকে মনে রাখবো আর কি। রিডিং সবকিছুই দেবো, বাট মনে রাখবো ওটা কি। ওকে, নেক্সট কি বলছে, এ ল মেম্বার টু দ্য এক্সিকিউটিভ কাউন্সিল অফ গভর্নর জেনারেল ওয়াজ ইনক্লুডেড। একটা করে ল মেম্বার, মানে আইন, আইনি বিশেষজ্ঞ, এরকম একটা করে ব্যক্তিকে এক্সিকিউটিভ কাউন্সিল গভর্নর জেনারেলের সঙ্গে ইনক্লুড করা হয়। এটা অতটাও দরকার নেই, চলে যাও পরেরটাতে। চার্টার অ্যাক্ট 1853। ওকে, এইখানে যেটা হয়, মেকিয়ালা কমিটি, মেকিয়াওয়ালি
মেকিওয়ালা কমিটি কি করে? সরকারি কর্মী নিয়োগে অবাধ প্রতিযোগিতার ব্যবস্থা করেন। ঠিক আছে, মেকিওয়ালি কমিটির মানে হেড ছিলেন মেকিয়াওয়ালি। এটা আমাদের এতটাও প্রয়োজন নয়, কারণ এখানে অলরেডি অবাধ প্রতিযোগিতা শুরু করে দিয়ে গেছিলেন বেন্টিং সাহেব। ওকে, কিন্তু এখানে যেটা আমাদের মেন পয়েন্ট, যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই পয়েন্টটা, যে আইন বিভাগ মানে লেজিসলেচার আর এক্সিকিউটিভ অ্যাসেম্বলি শাসন বিভাগ, এই দুটোর মধ্যে পৃথকীকরণ করা হয়েছিল সর্বপ্রথম এই চার্টার অ্যাক্ট 1853-তে। এটাকে মাথায় রাখতে হবে যে আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে সেপারেশন কোন অ্যাক্টে করা হয়েছিল? চার্টার অ্যাক্ট 1853-তে। এবং এখান থেকে আরেকটা এই পয়েন্টটাও মনে রাখতে হবে, কাউন্সিলে যে কাউন্সিলটা তৈরি করা হয়েছিল এই যে ম্যাকিয়ালি কমিটি পরিচালনায়, সেটা হচ্ছে 6 জন করে অতিরিক্ত লেজিসলেটিভ কাউন্সিলর নিযুক্ত হবে। ঠিক আছে, যাদের মধ্যে একজন করে প্রাদেশিক সদস্য থাকবে। এই সমস্ত কনসেপ্ট গুলো, এগুলোকে কেন পড়ছি? কারণ এই যে প্রত্যেকটা থেকে দেখবে আমাদের এখন রাজ্যসভার যে কনসেপ্ট, প্রদেশ থেকে একজন করে থাকে, রাষ্ট্রপতির মনোনীত একজন করে থাকেন, এই যে কনসেপ্ট গুলো এই অ্যাক্ট থেকেই কিন্তু মূলত চুরি করা হয়েছে। ওকে, তো এরপরে আর সেরকম কিছু টপিক নেই। এবার শুরু হচ্ছে কি ক্রাউন রুল। ক্রাউন রুল মানে বুঝতেই পারছো, কুইন ভিক্টোরিয়া ইংল্যান্ডের রানী, কুইন অফ ইংল্যান্ড ভিক্টোরিয়া এসে যাচ্ছেন কোথায়? তার হাতে চলে যাচ্ছে ইন্ডিয়ার সমস্ত রুল, সমস্ত কিছু চলে যাচ্ছে কার হাতে? কুইন অফ ইংল্যান্ড। কেন চলে যাচ্ছে? এই সময় কি হয়েছিল? 1857-তে কি হয়েছিল যাতে করে আর মানে সমস্যা বুঝে কুইন নিজের হাতে সমস্ত কিছু নিয়ে নিলেন? কি হয়েছিল 1857-তে? হ্যালো? 1757 হচ্ছে পলাশির যুদ্ধ, আর হ্যাঁ, 1857 1857 হচ্ছে কি? মহাবিদ্রোহ, সিপাহী একদম, বিদ্রোহ। সিপাই মিউটিনি, তাই তো? সিপাই মিউটিনি কখন ঘটছে? হুম। 1857-তে। যেখানে কে ছিল? ক্যানিং, তাই না? লর্ড ক্যানিং এর আমলেই তো হয়েছিল। মানে তখন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন ক্যানিং। একদম, গভর্নর জেনারেল মানে উইথ বেন্টিং এর পর পর করে এসে মানে যখন 56 হচ্ছে, 56-তে কে ছিলেন সিপাই মিউটিনির সময়ে? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিলেন কে? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং ছিলেন, এবং তিনি বেশ ভালো রকমের ব্যর্থ হয়েছিলেন। ব্যর্থ হয়েছিলেন বলতে নিজের মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ভারতে সুসংবদ্ধভাবে পরিচালনা করার ক্ষেত্রে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু মহাবিদ্রোহকে তিনি এমন কঠোর হাতে দমন করেছিলেন যাতে করে রানী কুইন এলিজাবেথ বুঝতে পেরেছিলেন যে ইন্ডিয়াতে এরকম যদি শাসন কার্য চলতে থাকে, ইন্ডিয়া মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে এইভাবে যদি সমস্ত পাওয়ার অফ অ্যাটর্নি ছাড়া থাকে, তারা কিন্তু তাহলে আমরা ইন্ডিয়াতে বেশি দিন রুল করতে পারবো না। সেজন্য কি করলেন? কুইন একটা ক্রাউন রুল চালু করে দিলেন, যে সমস্ত ক্ষমতা, যে ক্ষমতাগুলো এতদিন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভোগ করছিল, সেগুলো কার হাতে চলে গেল? পুরোপুরি রানীর হাতে চলে গেল। এবং সেটা কোন অ্যাক্টের মাধ্যমে চলে গেল? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। তাহলে প্রথম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কত সালে এলো? 1858-তে এলো। এবং যেখান থেকে কি শুরু হচ্ছে? রানীর শাসন, ক্রাউন রুল। ওকে, ক্রাউন রুল বলতে রানীর শাসন। এই এই ক্ষেত্রে আমরা একটু আগেই বললাম যে সিপাই মিউটিনিতে লর্ড ক্যানিং এমন কঠোর হাতে দমন করেছিলেন যাতে করে কি মনে হয়েছিল যে এটা খুবই একটা ব্যাড গভর্নেন্স। ঠিক আছে, লর্ড ক্যানিং এমন যথেচ্ছ অপব্যবহার করেছিলেন তার ক্ষমতার, যাতে করে সেটা একটা খুব জনসমাজে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছিল। যার ফলে কি হলো? অ্যাক্ট, রানী যেটা নিজের হাতে শাসন কার্য তুলে নিলেন কোন অ্যাক্টের মাধ্যমে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। সেটাকে তিনি প্রচার করলেন কি? অ্যাক্ট ফর গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার ভালো গভর্নমেন্টের পরিচালনা করার জন্য
এই অ্যাক্টটাকে পাবলিশ করা হলো। ওকে, তখন ইংল্যান্ডের যে সময় এই 1858-তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট পাবলিশ করা হচ্ছে, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন লর্ড পামস্টন। এটা একটু নোট রাখতে হবে, যিনি এই আইনটাকে অ্যাক্টে পরিবর্তন করেছিলেন। এবং ভারতবর্ষের শাসনভার কোথায় চলে গেল? ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিবর্তে মহারানী ভিক্টোরিয়া, সরি আমি ওটা এলিজাবেথ বলছিলাম, ভিক্টোরিয়ার হাতে চলে গেল। ওকে, তাহলে মহারানীর হাতে ক্ষমতা চলে গেল কার হাত ধরে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এটা কিন্তু খুবই একটা ভাইটাল বেস পয়েন্ট, সেই জন্য এটাকে মাথায় রাখতে হবে। ওকে, এখান থেকে যেটা আমরা মনে রাখবো, এইটা এই পয়েন্টটাতে লর্ড পামস্টনের কথাটা মাথায় রাখবো, এবং মহারানীর হাতে ক্ষমতা চলে যাচ্ছে। এবং কি করা হচ্ছে? আবার একটা পদের পরিবর্তন আনা হচ্ছে, যেটা 1833-এ আমরা দেখলাম কি, যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াতে চেঞ্জ করা হলো। কোথা থেকে? গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াতে শিফট হলো কত সালে? 1833-এর চার্টার অ্যাক্ট অনুযায়ী। তারপরে 1858-এর এই জিওআই অ্যাক্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেটার পদের নাম আবার চেঞ্জ করে কি রাখা হলো? ভাইসরয় অফ ইন্ডিয়া। কারণ কি? আর গভর্নর, এই গভর্নরের পদটা কে নিয়ে নিল? গভর্নিং এর ক্ষমতা কে নিয়ে নিল? ভাইসরয়। না না, গভর্নরের ক্ষমতা কার হাতে চলে গেল এবার? ও মানে পুরো কুইনের হাতে। একদম, কুইনের হাতে সমস্ত ক্ষমতা, গভর্নিং ক্ষমতা চলে গেল। তাহলে আর এখানে গভর্নর কি করে থাকবে, তাই না? এইভাবে মাথায় রাখবে, কারণ এইভাবে যদি না মাথায় রাখি, তাহলে পদগুলো কখন কি চেঞ্জ হচ্ছে এটা মাথায় রাখা যাবে না। কারণ আমরা দেখতেই পাচ্ছি যে গভর্নিং এর সমস্ত ক্ষমতাটা কে নিয়ে নিচ্ছে হাতে? ক্রাউন রুল, মানে রানী হাতে, নিজের হাতে নিয়ে নিচ্ছে, রানীর হাতে চলে যাচ্ছে ক্ষমতা। ফলে গভর্নরের এখানে থেকে কি করবে? কারণ গভর্নরের ক্ষমতা সমস্ত রানী নিয়ে নিয়েছে। তাহলে ভাইসরয় অফ ইন্ডিয়া এখন থেকে কি করবে? রানীর অনুশাসন মেনে শাসন কার্য পরিচালনা করবেন। এবং সেই প্রতিনিধি কে হবেন? ভাইসরয় কে হবেন? ভারতে ব্রিটিশ ক্রাউনের প্রতিনিধি হবেন। ঠিক আছে, মানে রানীর সিলেকশনে যিনি ভারতবর্ষে থাকবেন এবং রানীর অনুমোদনে তিনি হবেন ভারতের ব্রিটিশ ক্রাউনের প্রতিনিধি। এবং এইভাবে আমরা তাকেই তাকেই কিভাবে পাচ্ছি? লর্ড ক্যানিংকেই পাচ্ছি প্রথম ভাইসরয় হিসাবে। এই ক্ষেত্রে একটা টিপস আছে, আমি যেটা বলবো, বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে লাস্ট ছিল, যখন পদগুলো পরিবর্তন করা হচ্ছিল, যখন যে লাস্ট ছিল, সে নতুন পদে যে শুরু হচ্ছে, সেই পদের সেই সেই ব্যক্তি আছে। এটা একটু খেয়াল করবে। যেমন গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া যখন হলো, মানে বা গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো, এই যে পদগুলো আমরা দেখি পরপর, ঠিক আছে, এখানে সব দেখবে সেই ওয়ারেন হেস্টিংস দুবার হলেন, মানে পদ পরিবর্তন করে দুবার হলেন। আবার আমরা দেখতে পাচ্ছি উইলিয়াম বেন্টিং, ওইখানে গভর্নর জেনারেল অফ বেঙ্গলও ছিলেন, আবার গভর্নর জেনারেল অফ ইন্ডিয়াও হলেন। তারপরে 58-তেও এসে দেখছি কি, আগে কি ছিল? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল হচ্ছে আমাদের লর্ড ক্যানিং, তিনি আবার কি হয়ে যাচ্ছেন? ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া। তাহলে এইখানে এই জায়গাটা একটু লজিক্যালি করা যায়, তাহলে কিন্তু মুখস্থের আর দরকার পড়ে না, বা মনে রাখারও দরকার পড়ে না। ওকে, তাহলে প্রথম ভাইসরয় যিনি শেষ করছেন তিনি হয়ে যাচ্ছেন। এইভাবে চলছে আর কি। যেগুলো এক্সেপশন আছে মুখস্থ করে নেব, মনে রাখার চেষ্টা করে নেব, বাট যেগুলো এইভাবে হচ্ছে এইভাবে মনে রাখবো। এবং এই যে বোর্ড অফ কন্ট্রোল, আগে আমরা দেখছিলাম যে পিটের ইন্ডিয়া অ্যাক্ট 1784-এ যে বোর্ড অফ কন্ট্রোল আর কোর্ট অফ ডিরেক্টর, এই পদ দুটোকে কি করা হচ্ছে? পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হচ্ছে, অ্যাবলিশ করে দিয়ে কি করা হচ্ছে? ভারতে দ্বৈত শাসন যে ব্যবস্থাটা বন্ধ করে দেওয়া হচ্ছে। ওকে, এটা একটু ভারতে আরেকবার বলো। এই যে আমরা দেখেছিলাম পিটের ইন্ডিয়া 1784, এটা তো এই যে বাণিজ্যিক কার্যকলাপের জন্য, বিজনেস গুলোকে ওভারভিউর জন্য, বিজনেস ওভারভিউর জন্য যে কোর্ট অফ ডিরেক্টরশিপ গঠন করা হয়েছিল একটা কমিটি, আর একটা পলিটিক্যাল ইস্যু গুলো চেক আপ করার জন্য 4 জন সদস্য বোর্ড অফ নিয়ে বোর্ড অফ কন্ট্রোল। কন্ট্রোল গঠন করা হয়েছিল। এটা তো এতদিন 1858 অব্দি কন্টিনিউ হচ্ছিল।
এটা তো আর আচ্ছা। অ্যাবলিশ করা হয়নি। এটা হুম ফার্স্ট হুম টাইম অ্যাবলিশ কখন হচ্ছে, যে দ্বৈত শাসন আমরা বাংলার ক্ষেত্রে দেখেছিলাম এবং সেটা ইন্ডিয়ার ক্ষেত্রেও দেখেছিলাম। ঠিক আছে, যে সেই ক্ষমতাহীন রাজা মানে সবকিছু ভোগ করছেন অথচ তার কোনো পাওয়ার নেই, লাইক আওয়ার প্রেসিডেন্ট, ইন্ডিয়ান হুম প্রেসিডেন্ট, হুম। সবই হ্যাঁ। আছে কিছুই নেই, এই ব্যাপারটা যে দ্বৈত শাসন চলছিল সেটার অবসান ঘটানো এবং সেটা জনমানুষে ভারতের পাবলিকের ক্ষেত্রে, ইন্ডিয়ান পাবলিকের ক্ষেত্রে খুব কি হচ্ছিল, একটা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছিল। সেজন্য এই দুটো পোস্টকেও সরিয়ে দেওয়া হলো। এবং ভারত সচিব কি হচ্ছেন, ভারত সচিব ছিলেন 15 জন সদস্য বিশিষ্ট কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলেন। ভারত সচিব ছিলেন কি 15 জন সদস্য বিশিষ্ট কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান। ওকে। আচ্ছা, ভারত সচিব কি নতুন পদ তৈরি হলো এটা? ভাইসরয় মানে ভারত সচিব। আচ্ছা, এটা বাংলা। হুম। কারণ এখন তো মানে পুরো মিনিস্টারশিপটা কে নিয়ে নিয়েছে, রানী নিয়ে নিয়েছে। কুইন, হ্যাঁ। তাহলে রানীর পরে সব থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা কে হোল্ড করে? ভাইসরয়। সচিব, সচিব বা ভাইসরয়, তাই না? হুম এটাকে আমরা হুম। এখন চিফ সেক্রেটারি বলি। যেমন আচ্ছা, মমতা ব্যানার্জির পরে ক্ষমতাটা কার হাতে আছে এখন? ওই যে সিনিয়র। উম, হ্যাঁ, বলো। আলাপন বন্দ্যোপাধ্যায় নেই কিন্তু আর। না না, আর একজন হয়েছে, বুঝতে পেরেছি। নামটা এক্ষুনি বলতে পারবো না। আলাপন বন্দ্যোপাধ্যায় তো মনে হয় ইয়ে হয়ে গেলেন মনে হয়। আহ কি জানো মানে, একটা কমিটি সেক্রেটারি করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই কি সহায়ক, মুখ্য কি সহায়ক, বাংলা টার্ম গুলো মনে থাকে না। যাই হোক, ওটা আমাদের এখন টপিক নয়, যাই হোক আমরা ওটা পরে হুম দেখে নেব। তো জিনিসটাকে, লজিকটাকে বুঝতে হবে, কারণ ডাব্লিউবিসিএস এ যে ধরনের কোশ্চেন হচ্ছে লজিক না বুঝতে সমস্যা আছে। তো এই হচ্ছে ব্যাপার। ওকে, যে কেন হলো, এটা তো হলো, আগে প্রশ্ন আসতো কোথায় থেকে কি হয়েছিল, তার নাম কি ছিল, কোন সদস্য ছিল, এই ব্যাপারটা। কিন্তু ভারত সচিব এখন প্রশ্ন হয়, এই যে ভারত সচিব পদটাকে তুলে নেওয়া হলো, কেন হলো? এরকম অপশন থাকবে যে রানী সমস্ত হাতে ক্ষমতা পাওয়ার নিয়েছিল। তারপরে থাকবে অপশন বি থাকবে, ধরো তখন আর ভারতের শাসন কার্যের পরিচালনা করার দরকার ছিল না, এরকম অনেক রকম প্রবলেম থাকবে, যেগুলো কিন্তু মেন্সের ক্ষেত্রে থাকে বেশিরভাগ। যাই হোক, এখন প্রিলিতেও দিয়ে দিচ্ছে আর কি। নেক্সট আমরা অ্যাক্ট দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861, যেখানে বেঙ্গল, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার আর পাঞ্জাব কাউন্সিল তৈরি করা হচ্ছে। এই তিনটে নতুন আইন পরিষদ, আমরা যেমন এখন দেখি বিধান পরিষদ, যদিও আমাদের রাজ্যে নেই, আমাদের শুধুমাত্র বিধান সভা রয়েছে। তো বিধান পরিষদ এই জায়গাগুলোতে গঠন করা হচ্ছে। দেখছো যে কেন আমরা এই অ্যাক্ট গুলো করছি? কারণ আমাদের কনস্টিটিউশনে এই যে জায়গাগুলো রাখা হয়েছে সবটাই কিন্তু এখান থেকেই চুরি করা। যাই হোক, হুম এই আইনের মাধ্যমে ভারতীয় ব্যবস্থা, এটা দরকার নেই, প্রসেস অফ ডিসেন্ট্রালাইজেশন স্টার্টেড বাই রেস্টোরিং দ্য লেজিসলেটিভ পাওয়ার টু বোম্বে অ্যান্ড মাদ্রাস প্রেসিডেন্সি। ওকে, সব থেকে বেশি যেটা জরুরি সেটা এখান থেকে, কলকাতা, বোম্বাই এবং মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কোন অ্যাক্ট অনুযায়ী? ঠিক আছে, খুব হাইলাইট, মানে রেল থেকে শুরু করে প্রত্যেকটা এক্সামে দিয়ে যায়, এই এই কোশ্চেনটা এসেছে কোনো না কোনো ইয়ারে। কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে হাইকোর্ট প্রতিষ্ঠিত হয় কোন অ্যাক্ট অনুযায়ী? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 অনুযায়ী। ঠিক আছে, এটাও এখান থেকে একটু ইম্পর্টেন্স আছে, মেনসে টুকটাক দিয়ে দেয়, যে আংশিকভাবে কিছুটা হলেও প্রাদেশিক আইনসভাগুলোতে, মানে এই যে আইন পরিষদ গঠন করা হলো হুম। সেগুলোতে আইন প্রণয়ন করার ক্ষমতা অল্প করেও দেয়া হলো এই আইন অনুযায়ী। নেক্সট, ভাইসরয়ের হাতে কি থাকলো? অর্ডিন্যান্স, রুলস আর অর্ডার জারি করার ক্ষমতাটা থাকলো। বাকি ক্ষমতা কার হাতে? কুইন। কুইনের হাতে, একদম। বাকি ক্ষমতা কুইনের হাতে। নেক্সট, এবং এই অর্ডিন্যান্সের মেয়াদ কতদিন থাকতো? 6 মাস। ওকে, অর্ডিন্যান্সের মেয়াদ থাকতো 6 মাস। নেক্সট চলে যাব, ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892। ওকে,
এখান থেকে যেটা এই দুটোই পয়েন্ট একটু ইম্পর্টেন্ট আছে, যদিও সেকেন্ড পয়েন্টটা অতটাও ইম্পর্টেন্ট নয়, তবুও ফার্স্ট পয়েন্টটাকে আমাদের মাথায় রাখতে হবে। লেজিসলেটিভ কাউন্সিলকে বাজেট পর্যালোচনা করার ক্ষমতা দেওয়া হলো। যে লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হয়েছিল, তাদেরকে কি বলা হলো, যে তোমরা বাজেট পর্যালোচনা মানে বাজেটটাকে নিয়ে ডিসকাস করতে পারবে। ওকে। আর এখান থেকে একটু কোশ্চেনটা মাঝে মধ্যে দিয়ে দেয়, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, ডিস্ট্রিক্ট বোর্ড, মিউনিসিপ্যালিটি, জমিদার, চেম্বার অফ কমার্স, ওকে, এগুলোকে এইসব সদস্য নিয়োগে সুপারিশ করার ক্ষমতা দেয়া হয়। মানে এইগুলো যে পোস্ট গুলো রয়েছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি, তারপর ডিস্ট্রিক্ট বোর্ডের চেয়ারম্যান, মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন, জমিদার বা চেম্বার অফ কমার্স এর চেয়ারম্যান, এই সমস্ত যে পোস্ট গুলোতে সরকারি নিয়োগ করা হতো, রিক্রুটমেন্ট হতো, সেগুলোর নিয়োগের ক্ষমতা এই আইনসভাকে দেওয়া হয়েছিল। নেক্সট, এইবার থেকে সংস্কারগুলো খুব ইম্পর্টেন্ট, আরো বেশি করে ইম্পর্টেন্ট। মানে এইগুলো থেকে ইম্পর্টেন্ট এই কারণে ইম্পর্টেন্ট বলছি, এই কারণে এটাকে ইম্পর্টেন্ট আমি দিচ্ছি, কারণ এইখান থেকে শুরু হচ্ছে তোমার হিস্ট্রি অ্যান্ড পলিটি। এখান থেকে হিস্ট্রি এবং পলিটি দুটোই কভার হচ্ছে। এই যে এখানে যেটা মনে রাখতে হবে, এই সালটাকে মনে রাখতে হবে 1909, যেটাকে আমরা মল্লে মিন্টো সংস্কার আইন বলে থাকি, মল্লে মিন্টো। ওকে। এইটার সঙ্গে আর মন্টেগু চেমস্ফোর্ড এটা খুব গুলিয়ে যায়, এটাকে কিন্তু গোলালে চলবে না। কিভাবে আমরা মনে রাখবো? মুখস্থ তো করবো না, আমরা প্রথমেই বলেছি এসবকে মুখস্থ করে খুব কত মনে রাখবো, সব তো জিকে সবই তো মনে রাখতে হবে, পড়তে হবে, সবটা মনে রাখার প্রয়োজন নেই। কিভাবে মনে রাখবে? মরলে মিন্টো, নাম দুটো ছোট, তাহলে সালটাও ছোট। মন্টেগু চেমস্ফোর্ড, নামটা বড়, তাই সালটাও বড়। ঠিক আছে। আমাদের কনফিউশনটা এইভাবে হয় না, আমাদের কনফিউশনটা এইভাবে হয় না, আমাদের কনফিউশনটা কি এইভাবে হয় না, কিভাবে না, কোনটা কোনটা কার মনে রাখতে পারি এরকম না, আমরা মনে রাখতে পারি সাল দুটো, 1909 একটা, 1999 একটা। এবার সমস্যা হয় কোনটা মন্টেগু চেমস্ফোর্ড আর কোনটা মরলে মিন্টো। এইখানে সমস্যাটা হয়ে যায়, কারণ এখনকার কোয়েশ্চেন দেখতেই পাচ্ছ, খুব যে অপশনস গুলো দেওয়া থাকছে সেগুলো খুব কানেক্টেড। মানে এই রকম প্রশ্ন চলে আসছে যে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে কে কে যুক্ত আছেন। অপশন এ নেতাজি, অপশন বি গান্ধীজি, অপশন সি ক্ষুদিরাম, অপশন বি হচ্ছে আহ সুমন দাস। ওকে। এইরকম। তাহলে সুমন দাস খুব একটা বেশি ফেমাস হতে পারেনি, ঠিক আছে, কিন্তু বাকি তিনটে অপশন একেবারে গায়ে গায়ে। তো সেইখান থেকে কাকে উত্তর চুজ করব, মানে এগুলো সুপার টাফ হয়ে যায় ব্যাপারটা। বা এরকম কোশ্চেন এক এক জায়গায় দেখছি, অনেক জায়গার বিভিন্ন মক টেস্ট টক টেস্ট গুলো দেখছি, এরকম জায়গায়ও দিয়ে দিচ্ছে যে ভারতের স্বাধীনতা দিবস, ভারত স্বাধীনতা লাভ করে কবে। অপশন এ 15ই আগস্ট, অপশন বি 1947 সালে 15ই আগস্ট, অপশন সি 1947 সালে 15ই আগস্ট রাত 12টা 2, অপশন ডি 14ই আগস্ট। এইরকম। বুঝতে পারছো তো, একদম ক্লোজ কানেক্টেড। সবগুলোই মনে হবে ঠিক, কিন্তু কোনটাকে সিলেক্ট করতে হবে এটা খুব চাপের। যাই হোক, মানে একদম অ্যাকিউরেট হতে হবে। একদম অ্যাকুরেট, মানে লজিকটা ক্লিয়ার না থাকলে, কনসেপ্ট ক্লিয়ার না থাকলে উত্তর করা যাবে না। আগে আমরা কি দেখতাম যে ডাব্লিউবিসিএস এ খুব কঠিন কঠিন জায়গা থেকে, যেগুলো খুব একটা কেউ জানে না, মানে কঠিন কঠিন এমসিকিউ, ঠিক আছে, এমসিকিউ বলতে কি খুব কঠিন কঠিন ইনফরমেশন, যেগুলোকে সচরাচর আমরা দেখতে পাই না নর্মাল বইগুলোতে, যেগুলো আমরা খুব রিসার্চ করে জিনিসগুলোকে খুঁজে পাওয়া যায়। ওকে। সেই ব্যাপারগুলোকে আর কি। তো যাই হোক, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মল্লমিন্ট সংস্কার আইনে এখান থেকে শুধু এইটুকু মনে রাখা আমাদের এখানে খুব একটা, মানে যদি আমরা এটাকে পলিটির দিক থেকে দেখি, খুব একটা মনে রাখার কিছু নেই। শুধু এখানে যে ইলেকশনের ব্যাপারটা ছিল, যে সাম্প্রদায়িক ভিত্তিতে সাম্প্রদায়িক ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা চালু হয় এবং মুসলিমদের জন্য পৃথক
নির্বাচক মন্ডলী ইলেক্টোরেট গৃহীত হয়। কার প্রেক্ষাপটে? এবার প্রশ্ন আসবে এটা, যে অনেক আগে প্রশ্ন আসতো কি না, মুসলিমদের জন্য পৃথক নির্বাচন মন্ডলী ইলেকশন কে তৈরি করেন বা কাকে ফাদার অফ কমিউনাল ডিরেক্টরেট বা ইলেক্টরেট বলা হতো, সেটা হচ্ছে লর্ড মিন্টো। এই প্রশ্নগুলো আগে আসতো, এসব এখন অতীত হয়ে গিয়েছে। এবার প্রশ্ন আসবে কোন কোন ঘটনার প্রেক্ষাপটে এইরকম ডিসিশন নেওয়া হয়। লর্ড মিন্টো এই যে ডিসিশনটা নেন যে আলাদা করে ভোটিং করানো হবে, মুসলিমদের জন্য আলাদা ভোটিং করানো হবে, কোন ঘটনার প্রেক্ষাপটে হয় বলো? মাথায় আসছে কিছু? হ্যাঁ, মাথায় আসছে কিছু? কোন ঘটনার প্রেক্ষাপটে এটা করা হলো, মুসলিমদের জন্য আলাদা না আলাদা? না, একটু আগে রিওয়াইন্ড করো, এইবার পারবে। কয়েকদিন আগেই অনুষ্ঠান হয়ে গেল। অনুষ্ঠান। হুম, রাখি রাখি। আচ্ছা, এইবার বলো। দুটো অপশন দিয়ে দিয়েছি, দুটো ক্লু দিয়ে দিয়েছি দাদাগিরির মতো। এইবার বলো। তোমার প্রশ্নটা একবার একটু ভালো করে করো। এই যে লর্ড মিন্টোকে আমরা বলছি ফাদার অফ কমিউনাল ইলেক্টরেট, মানে কি? মুসলিমদের জন্য মানে হুম সাম্প্রদায়িক হুম ভাবে নির্বাচন ব্যবস্থা চালু করেছিলেন লর্ড মিন্টো, সেজন্য তাকে হুম বলা হতো ফাদার অফ কমিউনাল ইলেক্টরেট। হুম এইবার এই যে প্রশ্নটা আগে আসতো যে ফাদার অফ কমিউনাল ইলেক্টরেট কাকে বলা হয়, লর্ড মিন্টোকে, কারণ তিনি কি আচ্ছা, করেছিলেন, মুসলিমদের জন্য আলাদা করে ইলেকশন রেডি করেছিলেন, অ্যারেঞ্জ করতেন, সেই কারণে বলা হুম হয়। এইবার হুম হুম এখনকার কোশ্চেন আছে, কোন ঘটনার প্রেক্ষাপটে এমন ব্যবস্থা চালু করা হলো? মানে কি কারণে মুসলিমদের জন্য আলাদা করে নির্বাচক একদম মন্ডলী তৈরি করা হলো? একদম। প্রধানত কোন কারণ? সাব পয়েন্ট তো অনেক কিছুই আছে, প্রধানত কোন কারণ? দুটো মানে ইয়ার খুব সাম্প্রদায়িক ভাইটাল। সম্প্রীতি। 1905-এ কি হয়েছিল? বঙ্গভঙ্গ হয়েছিল না? হ্যাঁ, এই 1905-এই তো বঙ্গভঙ্গ হয়েছিল। আমার সালগুলো ভুলে গেছি, 1905, একদম। 1919, 1909। বঙ্গভঙ্গের সময় কি হলো, ব্রিটিশরা চেয়েছিল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি চেয়েছিল যেটা রুল করতে, যে ওরা দেখলো ওরা তো আর এমনি এমনি করলো না, এমনি এমনি করা এত সহজ নাকি? হিন্দু মুসলিম যদি একত্রিত থাকে এত সহজ? ওরা কি দেখলো, আস্তে আস্তে হিন্দু মুসলিমের মধ্যে একটা বিদ্বেষ ঘটছে, এবং হুম 1906 সালে কি হলো, বাংলাদেশের ঢাকাতে, বর্তমানে বাংলাদেশের ঢাকাতে বাংলার নবাব সেলিমুল্লাহ আর সেলিমুল্লাহ আর বাংলাদেশের জমিদার আগা খাঁ দুজনে মিলে কি করলো, মুসলিম লীগের ভিত্তিপ্রস্তর করেছিল। মুসলিম লীগের ভিত্তিপ্রস্তর করেছিল মানে কি, জাতীয় কংগ্রেস যেরকম এতদিন 1984 সালে কি হলো, 1884-তে দেখলাম যে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়ে গেল, এবং জাতীয় কংগ্রেসকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছিল, এবং সেখানে মুসলিম সমাজকে অতটা গুরুত্ব দেওয়া হচ্ছিল না। হুম সেখানে একটা মানে সাম্প্রদায়িকতা তৈরি হলো, এবং মুসলিম সমাজ কি বললো না, আমরা আগা খাঁ এবং এই যে বাংলার নবাব সেলিমুল্লাহ এরা মানে ঠিক করে কি করলেন, ঢাকাতে প্রতিষ্ঠা করলেন কিসের, মুসলিম লীগের। ঠিক আছে? তো এই যে 1906। প্রেক্ষাপটটা, এই প্রেক্ষাপটটা থেকে কিন্তু এবার প্রশ্ন আসবে। এসব এমসিকিউ বা ইনফরমেশন এখন ভুলে যাও, এখন ডাব্লিউবিসিএস যে প্যাটার্নে চলছে। তবে ডাব্লিউবিসিএস এর থেকে ছোট স্ট্যান্ডার্ডের এক্সাম গুলোতে এইগুলো এখনো আসছে, তো এগুলো একটু মনে রাখো। বাট ডাব্লিউবিসিএস মেন্স প্রিলির জন্য এই জায়গাগুলো একটু মনে রাখা খুব, শুধুমাত্র ডাব্লিউবিসিএস না, ইউপিএসসির জন্য এগুলো লাগবে, যে কোন প্রেক্ষাপটে এরকম ডিসিশন নিয়েছিলেন তিনি। ওকে? আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1990 থেকে, এটা একটু মনে রাখার চেষ্টা করতে পারো। সত্যেন্দ্র প্রসাদ সিনহা ছিলেন প্রথম ভারতীয় আইন সদস্য, ল মেম্বার, যাকে লর্ড সিনহা বলা হতো। ঠিক আছে? সত্যেন্দ্র প্রসাদ সিনহা
ভারতীয় আইনসভার প্রথম সদস্য, মানে ভারতীয় হিসাবে। ঠিক আছে, লর্ড সিনহা বলা হতো বা সত্যেন্দ্র প্রসাদ সিনহা। এবার এগুলো তো হিস্ট্রি ব্যাকগ্রাউন্ডে গেল। পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে 1999 এর যে 1919-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেখান থেকে যেটা সব থেকে বেশি দরকার মনে রাখার, সেটা হচ্ছে এই দুটো। কি কি না, প্রাদেশিক সরকার কি করছে, প্রাদেশিক সরকারকে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান গঠনের বিষয়ে অধিক ক্ষমতা প্রদান করা হয়। এটা ডাব্লিউবিসিএস মেন্সে কোয়েশ্চেন আসে। প্রাদেশিক সরকারকে স্বায়ত্তশাসনমূলক প্রতিষ্ঠান গঠনের বিষয়ে অধিক ক্ষমতা প্রদান করা হয়। আর দুই হচ্ছে কেন্দ্রীয় আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করা হয় এবং দেশে প্রত্যক্ষ নির্বাচন শুরু হয়। এইটা থেকে জিওগ্রাফি, হিস্ট্রি এবং পলিটি তিনটেই কোশ্চেন হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা, যে কোন অ্যাক্ট অনুযায়ী আইনসভাকে, কেন্দ্রীয় আইনসভাকে প্রথম দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়, মানে বাইক্যামেরাল। বাইক্যামেরাল বলতে কি, নিম্নকক্ষ উচ্চকক্ষ কনসেপ্টটা, যেটা আমাদের দেশের ক্ষেত্রে রাজ্যসভা আর লোকসভা। ওকে, হুম এবং হুম দেশের ডাইরেক্ট নির্বাচন। আগে তো বিভিন্ন প্রভিন্সের জমিদার, রাজারা এরা ভোট দিত। এবার কি করা হলো, প্রত্যক্ষ নির্বাচন, জনগণ ভোট দেবে। এবং এখান থেকে কি হচ্ছে, ভাইসরয়ের আইন পরিষদে সদস্যদের মধ্যে 3জন ভারতীয় থাকবেন, মানে ভারতীয়দের এন্ট্রিটাকে স্বীকৃতি দেওয়া হয়, যে আইন আচ্ছা, পরিষদে 6জনের মধ্যে থেকে 3জন ভারতীয় থাকবে। আর সব থেকে বেশি প্রশ্ন আসে, মানে এখনো ডাব্লিউবিসিএস এ আসার খুব সম্ভাবনা আছে, ইউপিএসসি তে এটা আসে, কোন সালে বা কোন অ্যাক্ট অনুযায়ী ইউপিএসসি ইউপিএসসি ফরমেশন হয়। ইউপিএসসি মানে বুঝতেই পারছো, ইউনিয়ন হুম হুম পাবলিক সার্ভিস কমিশন, যেটা আগের কি নাম ছিল, সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন, যেটার এখন নাম আচ্ছা, কি, ইউপিএসসি। এই ইউপিএসসি কত সালে ফরমেশন হয়েছিল, 1926 সালে। কোন অ্যাক্ট অনুসারে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1999 অনুসারে। সেই কারণে 1919। একদম 1919, একদম। তো মন্টেগু চেমসফোর্ডকে ইউপিএসসির ফাদার বলা হয়। ওকে, আচ্ছা, এটা মাথায় রাখবে। আর এটাও একটু মাথায় রাখার চেষ্টা করতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। শিখ, খ্রিস্টান, অ্যাংলো ইন্ডিয়ান, ইউরোপিয়ানদের জন্য পৃথক ইলেকশনের তৈরি হয় এইটা অনুসারে। মানে প্রথমটা 1909 কি হচ্ছে, শুধুমাত্র 1909 কি হচ্ছে, মুসলিম। 1909 1909 আমরা দেখলাম যে মুসলিমদের জন্য আলাদা করে পৃথক ভোটিং করানো হুম হচ্ছিল। এখন থেকে হুম শিখ খ্রিস্টানদের নিয়োগ হচ্ছে। ওকে, আর এটাও খুব ইম্পর্টেন্ট, কেন্দ্রীয় বাজেট থেকে প্রাদেশিক বাজেট এই সময় আলাদা করে দেওয়া হয়। মানে কেন্দ্রীয় যে বাজেটটা হতো আগে, তো মানে দুটো বাজেট, স্টেটের বাজেট আর সেন্ট্রালের বাজেট একসাথে করা হতো। এই যে আমরা একটু আগেই দেখলাম যে বাজেট পর্যালোচনা করার ক্ষমতা আইনসভাকে দেওয়া হয়েছিল। হুম হুম এতদিন তো পুরো ভাইসরয়ের যে কমিটি ছিল সেটাই হুম করতো। এখন কি হচ্ছে, এখন সেই কমিটিতে কি ছিল আগে, প্রাদেশিক মানে যে প্রভিন্স গুলো এবং সেন্ট্রাল, সেন্ট্রাল বলতে কি, ভাইসরয় যে মানে কমিশনটা ছিল সেটা দিয়ে পরিচালনা করা হতো, এবং হুম মানে কেন্দ্রীয় সরকার হিসাবে ব্রিটিশ সরকার যে রাজ করতো সেটা। আর প্রাদেশিক বলতে যে প্রভিন্স গুলো ছিল, বিভিন্ন 12টা প্রভিন্স ছিল। ঠিক আছে, 12টা প্রভিন্স ছিল, সেখান থেকে প্রাদেশিক যে বাজেটটা ছিল সেটাকে আলাদা করে দেওয়া হয়েছিল। ঠিক আছে, মানে প্রভিন্সের বাজেট আলাদা হবে, আর কেন্দ্রীয় বাজেটও আলাদা হবে। ঠিক আছে, আর এখান থেকে আচ্ছা যেটা হিস্ট্রিতে কোশ্চেন আছে, সাইমন কমিশন। আগে আমরা জানতাম এরকম প্রশ্ন আসছে যে সাইমন কমিশনের সদস্য কারা ছিলেন, ওকে, বা কত সালে এসেছিল, কত সালে গঠিত হয়েছিল এবং কত সালে এসেছিল, এটা মাথায় রাখবে। সাইমন কমিশন 1927-এ ফরমেশন হয়েছিল। কি হয়েছিল, অনেকেই এটা ভুল করে দেয়, মানে দুটোই অপশনে থাকে 1927 আর 28। 27-এ কিন্তু ফরমেশন হয় কোথায়, লন্ডনে। আর
1928 কি হয়, ইন্ডিয়াতে আসে। ওকে, ইন্ডিয়াতে আচ্ছা আসে কত, 1928। 1928 পরের এটাই বছর। কোশ্চেন করে যে হ্যাঁ, সাইমন কমিশন কত সালে ইন্ডিয়াতে আসে। অনেকেই কি করে দেয়, 1927, 28 দুটোই অপশানে থাকে, 27-এ টিক মেরে দিয়ে চলে আসে। একদম না, 27-এ তৈরি হয় এবং 28-এ ইন্ডিয়াতে আসে। এবং এখান থেকে, এটা তো এতদিনের অ্যাডভান্স কোশ্চেন ছিল, অ্যাডভান্স লেভেলের। এখন অ্যাডভান্স লেভেলের কোশ্চেন কি, যে সাইমন কমিশন কোন অ্যাক্টের পরিপ্রেক্ষিতে বা কোন আইনের পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছিল। ওকে, এইটাই হচ্ছে এখন ডাব্লিউবিসিএস এর স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে আস্তে আস্তে, যে মানে একেবারে টপে উঠে যাচ্ছে, মানে ইউপিএসসি লেভেলে যাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, সেই জন্য আমাদেরকে হুম, এইভাবে রেডি হতে হবে যে সাইমন কমিশন কোন অ্যাক্টের পরিপ্রেক্ষিতে তৈরি হচ্ছে। তাহলে সাইমন কমিশন তৈরি হচ্ছে কোন অ্যাক্টের পরিপ্রেক্ষিতে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। 1919। একদম, এটা এতটাও গুরুত্ব নয়, তবু মনে রাখো রাওলাট আইন, এখান থেকে শুধু মনে রাখো রাওলাট আইনটা কত সালে হয়েছিল, 1919। রাওলাট আইনটা 1919-এ হয়েছিল। নেক্সট, সব থেকে মোস্ট ভাইটাল, যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের ক্ষেত্রে সব থেকে মোস্ট যেটা ইম্পর্টেন্ট অ্যাক্ট, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এটাকে বলা হয় হার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের, ব্যাকগ্রাউন্ডের যে হার্ট। ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশনের ব্যাকগ্রাউন্ডের হার্ট বলা হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 কে। আচ্ছা, ওকে, তাহলে এখান থেকে আমরা যে এগুলো থেকে আমরা প্রত্যেকটা পয়েন্টই আমরা পাবো ইম্পর্টেন্ট। প্রদেশ এবং প্রথম হচ্ছে প্রিন্সি স্টেট গুলোকে অল ইন্ডিয়া ফেডারেশন গঠিত করা হয়। মানে ফেডারেশন স্ট্রাকচারটা প্রথমে ইনাগুরেট হচ্ছে কোথায়, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। মানে ইন্ডিয়ান কনস্টিটিউশনের প্রায় বলা যেতে পারে 45%, 45% ইন্ডিয়ান কনস্টিটিউশনের 45% এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে। ওকে, দেখো প্রত্যেকটার সাথে মিল পাবে, এমন কোনো কিছু নেই যে মিল পাবে না। দেখো, প্রদেশ এবং প্রিন্সি স্টেট গুলোকে নিয়ে অল ইন্ডিয়া ফেডারেশন, যে কনসেপ্টটা থেকে আমরা বলতে পারছি ইন্ডিয়া ইজ অ্যান ইউনিয়ন অফ স্টেট, তাই না? ইন্ডিয়া হচ্ছে কয়েকটি অঙ্গরাজ্যের সমাহার। ঠিক আছে, হুম, এই যে ব্যাপারটা ফেডারেশন, ফেডারেল স্ট্রাকচার, আমরা বলি না বারবার ফেডারেল স্ট্রাকচার, ফেডারেল স্ট্রাকচার, যে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, সেই ব্যাপারটা কি হচ্ছে, কোথা থেকে আসছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে। তারপরে কি বলা হচ্ছে, কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে 3টি তালিকার মাধ্যমে ক্ষমতার বন্টন করা হয়। কি কি, ফেডারেল স্ট্রাকচারে কটা আইটেম রাখা হচ্ছে, কেন্দ্রীয় তালিকা, প্রাদেশিক বা প্রভিন্সিয়াল মানে স্টেটের তালিকা, আর যৌথ তালিকা যেটা কনকারেন্ট লিস্ট। কেন্দ্রীয় তালিকা মানে সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে তখন ছিল 59 আইটেম। প্রভিন্সিয়াল লিস্ট মানে স্টেট গভর্নমেন্টের হাতে ছিল 54 আইটেম। আর যৌথ তালিকা মানে যেটা এখন যুগ্ম তালিকা হিসাবে আমরা ইউজ করি, সেটা হচ্ছে কনকারেন্ট লিস্ট, সেখানে ছিল 36টা আইটেম। ঠিক আছে, হুম, নেক্সট হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা, যেটা ডায়ারটি ছিল প্রাদেশিক সরকারের। ঠিক আছে, সেটাকে তুলে দিয়ে কি করা হলো, প্রাদেশিক স্বায়ত্তশাসন চালু করা হলো। মানে ওই পঞ্চায়েত ব্যাপারটা, কনসেপ্টটা চলে এলো। সাধারণ মানে লোকাল, প্রাদেশিক স্বায়ত্তশাসন মানে নিজেরা নিজেদের মতো রুল করবে, মানে স্টেট গুলো নিজেরা নিজেদের মতো রুল করবে। এই কনসেপ্টটা চলে এলো 1935 এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। ওকে, আগে কি ছিল, তোমার স্টেট, তুমি আমাকে ট্যাক্স দিচ্ছ, ঠিক আছে, ওটা তোমারই স্টেট, নামে তোমার, কিন্তু কন্ট্রোল করব আমি, এখান থেকে যা বলবো তুমি মেনে নিতে বাধ্য। কিন্তু এখন কি আমরা সেটা দেখতে পাই? এখন তো স্টেট গুলো, ওয়েস্ট বেঙ্গল, যদি নরেন্দ্র মোদিজি বলেন যে এইভাবে তোমাকে চালাতে হবে, মমতা ব্যানার্জি কিন্তু সেটাকে মেনে চলতে বাধ্য নন। কারণ না, সেই পারমিশনটা কোথা থেকে এসছে,
সেই পারমিশনটা কে দিয়েছে? কনস্টিটিউশন দিয়েছে। এবং কনস্টিটিউশনে কোথা থেকে এসছে? এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে এসছে। নেক্সট, কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় ডায়ার্কি চালু হয়, এর ফলে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো রিজার্ভ আর ট্রান্সফার এই দুটো কাঠামোতে ভাগ হয়ে যায়। ওকে, এইখানে একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, পিছিয়ে পড়া শ্রেণী যারা ব্যাকওয়ার্ড ক্লাসে, ওবিসি, এসসি এসটি, মহিলারা, ওকে, শ্রমিক শ্রেণী, আর এদের জন্য আলাদা নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল, যদিও এটা পরবর্তীকালে অ্যাবলিস্ট হয়ে গিয়েছে। অ্যাবলিস্ট। এর আগের পয়েন্ট একটু বলে দাও তো, যে রিজার্ভ একটা একটা ট্রান্সফার, এই দুটো ট্রান্সফার মানে সংরক্ষিত আর ট্রান্সফার মানে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যেটা ওই যে দ্বৈত শাসন, প্রাদেশিক সরকার মানে স্টেট গভর্নমেন্টের হাত থেকে তুলে নেওয়া হলো, মানে স্টেট গভর্নমেন্টের লিস্ট থেকে তুলে দেওয়া হলো যে দ্বৈত শাসন আর থাকবে না, যে তুমি তোমার মতো রুল করবে, আবার আমার মানে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতি আনুগত্য থাকবে, এই ব্যাপারটা দরকার নেই, তুমি তোমার মতো করে স্বায়ত্তশাসন বা তোমার মতো করে রুল করবে তোমার স্টেট। এটা পুরোপুরি তাদেরকে হাতে তুলে দেওয়া হলো। এবং কি বলছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডায়ার্কিটা ছিল, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে তো একটা এই যে মানে দ্বৈত শাসন মতো ছিল, মানে যে ভাইসরয় রুল করছে তার, এবং কিছুটা ক্ষমতা কার হাতে রয়েছে বলো? রানীর হাতে রয়েছে, কুইনের হাতে রয়েছে। সেই যে ডায়ার্কিটা ছিল সেটাও কি করা হলো, রিজার্ভ, কিছুটা ভাইসরয়ের হাতে থাকলো আর কিছুটা ট্রান্সফার হয়ে গেল, মানে রানীর হাতে আর ভাইসরয়ের হাতে। একদম। পিছিয়ে পড়া শ্রেণীর জন্য এটা আলাদা নির্বাচন হয়েছিল, বর্তমানে এটা অ্যাবলিস্ট হয়ে গিয়েছে, এটা মনে রাখার দরকার নেই। এইবার সব থেকে যেটা ইকোনমিক্সেও আমরা দেখব, 1935 এই যে একটা, এই একটা নিয়ে কত সাবজেক্টে তোমাকে পড়তে হবে ঠিক নেই, এটাকে নিয়ে তোমাকে পলিটিতে পড়তে হচ্ছে, হিস্ট্রিতে পড়তে হবে, এবং ইকোনমি যখন আমরা আরবিআই পড়ব তখন দেখবে সেখানে রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ফার্স্ট টাইম, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ফার্স্ট টাইম কোন সরকারের মুদ্রা নিয়ন্ত্রণ নীতিতে তৈরি হয়? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয় 1935-এ। কোন অ্যাক্ট অনুযায়ী? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হয়। কিসের জন্য? কেন্দ্রীয় সরকারের মুদ্রা ও ঋণ নীতি নিয়ন্ত্রণের জন্য। ওকে, সেই সময় আমরা দেখতে পাবো যে বিভিন্ন বই, এম বিশ্বেশ্বরাইয়ার একটা ইন্ডিয়ান ইকোনমি ফর ইন্ডিয়া বলে একটা বই পাবলিশ করেছিলেন এম বিশ্বেশ্বরাইয়া, সেটা আমরা এতে দেখব। এবং প্রভিন্সিয়াল পাবলিক সার্ভিস কমিশন গঠন করা হয়। আমরা একটু আগে কি দেখলাম, যে 1919-এর যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, সেখানে ইউপিএসসি মানে সেন্ট্রাল, যেটা আগে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশন ফরমেশন করা হয়েছিল, এখন সেটা কি হচ্ছে, এবার আমরা যে এখন ডাব্লিউবিপিএসসি, একদম স্টেটের ক্ষেত্রে যে বিহার পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, ডাব্লিউবিপিএসসি যে আমরা এক্সাম দিচ্ছি, সেগুলো কবে ফরমেশন হলো, কোন অ্যাক্ট অনুযায়ী হলো? 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট অনুযায়ী হলো। ওকে, এবং এই যে যুক্তরাষ্ট্রীয় ব্যাপারটা, যুক্তরাষ্ট্রীয় মানে যে সুপ্রিম কোর্ট হচ্ছে কি সমস্ত শক্তির উৎস, এই যে ফেডারেল কোর্ট বা যুক্তরাষ্ট্রীয় আদালত, যেটাকে আমরা সুপ্রিম কোর্ট বলছি এখন, এবং পরিবহন বিভাগ চালু করা হলো। মানে যুক্তরাষ্ট্রীয় আদালত কখন থেকে তৈরি হলো, বা এই যে সুপ্রিম কোর্টের অস্তিত্ব কবে থেকে এলো? এটা এলো 1935-এর, মানে আমাদের ভারতের যে সুপ্রিম কোর্ট, এটা কোন আইন অনুযায়ী প্রতিষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে আইন প্রতিষ্ঠিত হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 অনুযায়ী। ওকে, এবং দেখো সব থেকে শেষে মোস্ট ইনভাইটেড পার্সেন্টেজটা দেওয়া রয়েছে, যে এই আইনের ভিত্তিতে পরবর্তীকালে ভারতীয় সংবিধান রচিত হয়। কেন হবে না? কেন হবে না? 45% নিয়ে নিয়েছে এখান থেকে, আর বাকিগুলো অন্যান্য দেশের থেকে চুরি করা করে করে কি করেছে, এই মোটটা একটা বই করেছে। সেই একটা মিম তৈরি হয়েছে না, দেখবে যে মেয়েদের মন বোঝার জন্য যে বইটা, সেটা এতগুলো পেজ, এত মোটা ভলিউম, এতগুলো বই, সেই রকম একটা বই করেছে আমাদের ইন্ডিয়া।
এবং ভাবলে অবাক লাগবে, পরের ক্লাসটা দেখলে অবাক লাগবে যখন আমরা সোর্সেস পড়াবো, যে ভারতেরই জিনিস ভারত মানে অন্যান্য দেশ আমাদের থেকে ধার করেছে, আমরা আবার অন্যান্য দেশের থেকে ধার করে কনস্টিটিউশনে অ্যাড করেছি। ঠিক আছে, যেমন যে আমরা যে পড়বো ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যখন পড়বো দেখবে ডিপিএসপি নেওয়া হয়েছে কোথা থেকে। ডিপিএসপি ডিপিএসপিটা কোথায় নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। আর আয়ারল্যান্ড কোথা থেকে নিয়েছে? ইরানের থেকে নিয়েছে। ইরান কোথা থেকে নিয়েছে? রাশিয়ার থেকে নিয়েছে। রাশিয়া কার থেকে নিয়েছে? আমাদের ইন্ডিয়ান হিস্ট্রি সম্রাট অশোকের থেকে নিয়েছে। সম্রাট অশোক আমরা অ্যান্সিয়েন্ট হিস্ট্রিতে পড়বো, তার থেকে প্রজা হিতৈষী এরকম যে অ্যাক্ট গুলো পাওয়া যায় সেখান থেকে নিয়েছে। আমরা তাদের থেকে সেই আমাদের থেকেই নেওয়া, কিন্তু অবশেষে হাত সেই আমরা ঘুরিয়ে এসছে। হাত ঘুরিয়ে সেই আমরা ধার করেই নিলাম। ঠিক আছে, ধার করাটা আমাদের দেশেদের যারা সংবিধান সংশোধন বা তৈরি করেছিলেন তাদের খুব ধার করা জিনিসটা পছন্দ ছিল আর কি। তবে এই আইনে ভারতের যে সংবিধান রচনা করা হয়েছিল কোনো কি ছিল না, কোনো প্রিয়াম্বেল বা প্রস্তাবনা ছিল না, যেটা পরবর্তীকালে ফরমেশন করা হয়েছিল। হুম। নাগরিক অধিকার রক্ষার কোনো বিধান রাখা হয়নি। আর সাম্প্রদায়িক নির্বাচন ব্যবস্থা বিচ্ছিন্নতাবাদকে উৎসাহিত করেছিল। এইবার এইগুলো এইগুলো খুব তোমার মেন্স পরীক্ষার জন্য, এই যে টপিকটুকু মেন্সের জন্য, ফর মেন্স খুব ইম্পর্টেন্ট, বিকজ এখান থেকে যে কোনো একটা টপিক তুলে দেবে যে নিম্নলিখিত কোন কারণটির জন্য বা কোন ইভেন্টের জন্য ভারত শাসন আইন 35 জারি করা হয়েছিল, বলে এখান থেকে একটা পয়েন্ট তুলে দিয়ে আর বাকিগুলো অন্যান্য জিনিস দিয়ে দেবে। কি কি জিনিস দেখো? সাইমন কমিশন প্রথম কথা। দ্বিতীয় কথা কি? গান্ধীজির আইন অমান্য আন্দোলন 1930। তিনটে গোলটেবিল বৈঠক হয়েছিল, আরউইনের সাথে কার? গান্ধীজি, তাই তো? গান্ধী আরউইন হ্যালো। চুক্তি, হ্যাঁ হুম শোনা হুম যাচ্ছে? হুম। হুম। হ্যাঁ। পুনা চুক্তি কার মধ্যে হয়েছিল? পুনা প্যাক্ট, গান্ধীজি আর আম্বেদকরের মধ্যে। এইগুলোর জন্যই 1935 ভারত শাসন আইন তৈরি করতে হয়েছিল। লাস্ট অফ অল আমরা যেটা দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947-এ। এটা কেন তৈরি করতে হলো? কারণ দি বস, কারণ দি বস, ঠিক আছে, পুরো ঘোল খাইয়ে ছেড়েছিল ইন্ডিয়ার বাইরে গিয়ে। তোমার কথা কেটে যাচ্ছে। হ্যালো। আমার ভয়েস আসছে না? হ্যালো। একটু কেটে কেটে যাচ্ছে কথাটা। ও আচ্ছা আচ্ছা, কানেকশন তো ঠিকঠাকই রয়েছে। হ্যালো, এখন ঠিক আছে? হুম হুম। ক্লিয়ার? ওকে একদম। ওকে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রথম মানে এই যে ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন 35 জারি করার কারণ এগুলো ছিল। আর 47 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ভারতকে এবার স্বাধীনতা দেওয়া হবে, ঠিক আছে, সেই অ্যাক্টটা কেন তৈরি করা হয়েছিল? দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে আমরা জানি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রায় সমস্ত ওয়ার্ল্ড বলা চলে লড়েছিল। সুতরাং তাদের সমস্ত জায়গার ঘাঁটিগুলো দুর্বল হয়ে গিয়েছিল, আর ইন্ডিয়াকেও তাদের সরাটা একদম পার্মানেন্ট করে দিয়েছিল একটা টাইটেল। সেই টাইটেল হচ্ছে বস। ঘোষ। দ্বিতীয় পিস প্রস্তাব 1942, পিস মিশন যেটা এসছিল সেটা পুরোপুরি কি হয়েছিল? ফেল্ড হয়ে গেছিল, ফেল্ড ব্যর্থ হয়ে হয়েছিল। গিয়েছিল, ব্যর্থ হয়েছিল। তারপরে ক্যাবিনেট মিশন প্ল্যান এসেছিল এবং 1946-এ যেটা গণপরিষদ গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল, মানে আমাদেরকে দেবেই স্বাধীনতা, সেই রকম ঠিকঠাক হয়ে গিয়েছিল। আর তারপরে সব থেকে সেই তলোয়ার নামক জাহাজে যে নৌবিদ্রোহ হয়েছিল এবং সামরিক বিদ্রোহ গুলো হয়েছিল, সেটা হুম। একদম পার্মানেন্ট করে দিয়েছিল যে তোমরা বিদায় হও। নেক্সট, এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। এখান থেকে এই জায়গা দুটো, এইখানে একটা জিনিস একটু বলার আছে, দুটো স্বাধীন দেশ, তখন কিন্তু এরা কেউ কান্ট্রি হয়নি। এরা কেউ কি হয়নি? কান্ট্রি হয়নি। তখন কি ছিল?
তখন এরা ডোমিনিয়ন ছিল, ডোমিনিয়ন আচ্ছা ডোমিনিয়ন স্ট্যাটাস পেয়েছিল। ভারত কান্ট্রির আখ্যা কবে পায় ভারত? 1948। ওকে, 1948-এ কান্ট্রি রক্ষা পায়। কে দেয়? ইউএনও, জাতিসংঘ। আর তার আগে কি ছিল? ডোমিনিয়ন ছিল, ডোমিনিয়ন। পাকিস্তান ওকে 1956 অব্দি ডোমিনিয়ন ছিল। তার পরবর্তীকালে কান্ট্রি হয়েছে 1957 থেকে। ইন্ডিয়া 47 ইন্ডিপেন্ডেন্স পেয়েছে। কবে থেকে দেশ হয়েছে? 1948। আর পাকিস্তান কতদিন ডোমিনিয়ন ছিল? 56 অব্দি। তারপরে ইউএনও 57-তে ওকে কান্ট্রি যে হিসাবে এইটার অ্যাকসেপ্ট মানে করেছে। কি ইউএনও মানে কান্ট্রি ইয়ে ইউএনও তকমাটা মানে দিচ্ছে? সম্মিলিত জাতিপুঞ্জ। মানে হুম হুম কান্ট্রি হতে গেলে যে তখন রুলস গুলো ছিল হুম সেগুলোকে, কারণ আমরা দেখছি কি, এই যে আমরা গণপরিষদ পড়ছি, তার হিস্ট্রিটা পড়ছি, গণপরিষদ তৈরি তখন তো কমপ্লিট হয়নি ইন্ডিয়ার। ইন্ডিয়া কি তখন গণপরিষদ কমপ্লিট করতে পেরেছিল? পারেনি তো। ইন্ডিয়ার তখন তো গণপরিষদ তৈরি হয়নি। তাহলে ওদেরকে আমরা কি করে বলতে পারি যে ওরা একটা গভর্নমেন্ট? যার গণপরিষদ নেই সে কি করে গভর্নমেন্ট হবে? গণপরিষদ জিনিসটা একটু বুঝিয়ে বলো, আমি এই গণপরিষদ টার্ম মানে গুলো হচ্ছে, একদম বুঝি না। একদম, গণপরিষদটা হচ্ছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি, আচ্ছা, সংবিধান। কনস্টিটিউশন, কনস্টিটিউশন অ্যাসেম্বলি, কনস্টিটিউশন মানে যারা কনস্টিটিউশন বানিয়েছে আর কি, আচ্ছা আচ্ছা অ্যাসেম্বলি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হুম কনস্টিটিউশন হুম অ্যাসেম্বলিকে বলা হচ্ছে ইংলিশ, বাংলাতে বলা হচ্ছে গণপরিষদ। পরিষদ আচ্ছা। ওকে, মানে একদম সোজা সহজ ভাষায় বললে যারা কনস্টিটিউশন ফরমেশন করতে হেল্প করেছিল। ঠিক আছে, হুম সেটা হুম করতে আমাদের প্রায় 1948-এর শেষের দিকে হয়ে গিয়েছিল। সেই কারণে আমরা 1947-এ স্বাধীনতা পেলেও নিজেদেরকে স্বাধীন দেশ বলে গণ্য করতে পারিনি, স্বাধীন ডোমিনিয়ন হিসাবে গণ্য করতে পেরেছিলাম। ঠিক আছে, এটা ডমিনিয়ন অনেক সময়, কথাটা বাংলা কি? ডমিনিয়ন মানে হচ্ছে কে, কারোর মানে স্বাধীন কিন্তু পরাধীন, এরকম একটা ব্যাপার। মানে তারা কোনো একটা দেশের বা কোনো একটা জাতির মানে আধিপত্যের আন্ডারে ছিল। এখন আচ্ছা নিজেরা স্বাধীনতা লাভ করেছে, কিন্তু তারা নিজেরা দেশ বলে নিজেদেরকে গণ্য করতে পারেনি। ঠিক আছে, একটা দেশ হতে গেলে তো তার একটা ফিচার্স আছে। যেমন তুমি একটা যদি দল করতে চাও, জাতীয় দল, তাহলে তার কিছু মানে রুলস আছে। এমনি এমনি তুমি হুম বললে আজকে আমি একটা দল ক্রিয়েট করলাম, 10 জন আছে আমার, সেটা তো একটা জাতীয় দল গঠন করতে পারবে না। তার একটা নির্দিষ্ট না রুলস আছে, একটা নির্দিষ্ট মেম্বারশিপ আছে, সেগুলো না থাকলে জাতীয় দল হবে না। ঠিক আছে, হুম হুম তো যতই ভালো হোক, যতই যাই হোক, তো সেই রকম কান্ট্রি হতে গেলে বেশ কিছু রুলস ছিল। কারণ আমরা জানি 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধকে সমাপ্তি করার পরে কি তৈরি হচ্ছে? ইউএনও, সম্মিলিত জাতিপুঞ্জ, তাই তো? হুম তাদের একটা রুলস তৈরি হয়েছিল যে এই দেশগুলোকে আমরা স্বাধীন দেশ হিসাবে মানব, যাদের এই জিনিসগুলো আছে। সেই জিনিসটা ইন্ডিয়ার তখন ছিল না। সেই জন্য আজকে এই যে অস্থায়ী যে ব্যাপারটা, ভেটো ক্ষমতার অধিকারী, আমরা জানি যে 5টা দেশ, তারা নিজেদের মতো করে সব রুলস বানিয়ে নিয়ে, ঠিক আছে, আমাদেরকে অস্থায়ী পদে ছেড়ে দিল। কারণ আমাদের কি করতে দেয়নি? আমাদের ফরমেশন করতে দেয়নি। ঠিক আছে, কিছুটা এই যে অস্থায়ী পদ পাওয়ার পিছনে এই যে মানে ব্যক্তিবর্গ গণপরিষদে ছিলেন, এই যে মাতব্বরগুলো ছিলেন, তারা কিছুটাও দায়ী। কারণ 1947 সালের বেশ লাস্টের দিকের ক্ষেত্রে যদি আমরা গণপরিষদ বা এই সংবিধান প্রস্তুত করে ফেলতে পারতাম, এই এত বড় হিউজ একটা সংবিধান না বানিয়ে মোটামুটি একটা সংবিধান যেটাকে পরবর্তীকালে অ্যামেন্ড করা যেত, এই রকম যদি একটা সংবিধান আমরা 47-এই কমপ্লিট করে ফেলতে পারতাম, তাহলে আজকে কিন্তু আমরা এই যে সারা বিশ্বে 5টা শক্তিশালী দেশ, আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, আমেরিকা, রাশিয়া, গ্রেট ব্রিটেন, ফ্রান্স আর চায়না, এই যে 5জন রয়েছে, এর লিস্টে আমরাও ঢুকতে পারতাম। কারণ আমরা ওই সময় গণপরিষদ ছাড়া বাকি সমস্ত মানে স্থায়ী পদ পাওয়ার জন্য বাকি সমস্ত রুলস আমরা মেনেছিলাম। শুধুমাত্র আমাদের গণপরিষদ ছিল না বলে আজকে আমরা ভেটো ক্ষমতা পাইনি। মানে ইউএনও তে যে স্থায়ী পদগুলো রয়েছে সেগুলো আজকে আমরা পেতে পারিনি। নেক্সট দেখো, গভর্নর জেনারেল অ্যান্ড প্রভিন্সিয়াল গভর্নর সাংবিধানিক প্রধান হিসাবে কার্য সম্পাদন করতে শুরু করেন। মানে আমরা দেখতে পাচ্ছি কি,
গভর্নর জেনারেল পদটা পরবর্তীকালে কি হয়ে যায়, প্রেসিডেন্ট, তাই না? প্রেসিডেন্ট পদ হয়ে যায়, যেটা শেষ কে ছিলেন, শেষ ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী গভর্নর জেনারেল, আর প্রথম প্রেসিডেন্ট কে হচ্ছেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তাই তো? আর প্রভিন্সিয়াল গভর্নর বলতে আমি অপমানিত বোধ করছি। রাজ্যগুলোতে একদম, আমি অপমানিত বোধ রাজ্যগুলোর করছি। একজন করে গভর্নর থাকবে। একদম একদম। নেক্সট কি বলছে, সিভিল সার্ভিস নিয়োগে সেক্রেটারি অফ দ্য স্টেট অফ ইন্ডিয়া কর্তৃক নিয়োগ ক্ষেত্রে কোটা বন্ধ করে দেওয়া হয়, যেটা পরবর্তীকালে আবার চালু হওয়াতে আমরা বেকার হয়ে বসে আছি। সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া এই পদ, এই নিয়োগের ক্ষেত্রে কোটা বন্ধ করে দেওয়া হয়, কারণ কি, এটা একটা গুরুত্বপূর্ণ পদ, তাই না? যে ভারতবর্ষের যে সচিব হয়ে থাকবে, মিনিস্টারের পরে সেই প্রধানমন্ত্রীর পরে সেই সচিব থাকবেন, তিনি সেক্ষেত্রে যদি কোটা থাকে, মানে একদম আমাদের যেটার ক্ষেত্রে একটা মানে কি বলবো, আন্দোলন চলছে বলতে পারো। কি আন্দোলন না, মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ এসসি এসটি ব্যাপারটাকে, কোটাটাকে তুলে দেওয়া হোক, কারণ এখানে আমাদের স্বাস্থ্যের প্রশ্ন, ঠিক আছে? চাকরি বাকরি তবুও ওরা পেলে অসুবিধা নেই, কিন্তু স্বাস্থ্যের প্রশ্নে সেখানে মেরিটোরিয়াসনেসটাকে গুরুত্ব দেওয়া উচিত, মেরিটটাকে গুরুত্ব দেওয়া উচিত, সেই সেন্সে এটাকে তুলে দেওয়ার কথা বলা হচ্ছে। বাট সেই সময় সিভিল সার্ভিসে সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়ার নিয়োগের ক্ষেত্রে কোটা বন্ধ করা হয়। ওকে, আচ্ছা। আর কি করা হয়, ব্রিটিশ সরকার কর্তৃক চালু হওয়া যে কোনো আইন বাতিল করার ক্ষমতা ভারতীয় গণপরিষদের হাতে অর্পিত হয়। মানে আমরা এতদিন যা যা নিয়ম কানুন করেছি, তোমাদের হাতে সবকিছু তুলে দেওয়া হচ্ছে, তোমরা সেগুলোকে অর্ডিন্যান্স জারি করে বাতিল করে দিতে পারো, ঠিক আছে? আচ্ছা। ক্রাউন সিজ টু বি দ্য অথরিটি, ঠিক আছে? অথরিটিতে পরিণত হয়ে গেল ক্রাউনটা। আর ডমিনিয়ন স্টেটাস ওয়াজ গিভেন, দেখো এই জায়গাটা মাথায় দেয়া হলো। আচ্ছা। একদম ডমিনিয়ন স্টেটাস দেওয়া হলো, ডমিনিয়ন, যে হুম। তোমরা ঔপনিবেশিক একটা অঞ্চল যারা স্বাধীনতা পেয়েছে, ঠিক আছে? আচ্ছা। এরপরে দুজন ব্যক্তিত্ব আমরা পাবো, শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। স্বাধীন ভারত 1947 ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাস হয়ে গেল, মানে কি স্বাধীন ভারত, তাহলে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল উনি। আর শেষকে চক্রবর্তী রাজা গোপালাচারী, প্রথম ভারতীয় গভর্নর জেনারেল, তিনি আবার শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে? বুঝতে পেরেছি। এরপর থেকে তো এই পদটা উঠেই যায়। এই পদ থেকে, এই গভর্নর জেনারেল অফ ইন্ডিয়ার পদ থেকে কি চলে আসছে, চলে আসছে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট। একদম আচ্ছা, মানে যিনি দেশের সাংবিধানিক প্রধান। একদম দেশের সাংবিধানিক প্রধান, ঠিক আছে? ভারত স্বাধীন হলো, কিন্তু দুটি ভাগে বিভক্ত হয়ে গেল। ভারতের স্বাধীনতা অর্জন বিলম্বিত হলো, রাজনৈতিক প্রদেশগুলিতে ভারত বা পাকিস্তানের সহিত যুক্ত হবার স্বাধীনতা কিংবা স্বতন্ত্র রাজ্য হিসাবে চলবার ক্ষমতা প্রদত্ত হয়, ঠিক আছে? এই মোটামুটি আমাদের ইনস্ট্রুমেন্ট আজকের মতো ক্লাসটা। তো এরপর যদি কোনো সমস্যা থাকে, কোনো মানে ইনফরমেশন জানার থাকে বলে। না আজকে আমি জানার তো নতুন করে কিছু না, প্রচুর জেনেছি। আমাকে এটা ভালো করে আরেকবার এই ক্লাসটা শুনতে হবে, লিখতে হবে, আর মানে পুরোটা পড়তে হবে। এই পিডিএফটা আমি পোর্টালে হ্যাঁ, পাবো তো? পিডিএফ পেয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ, পোর্টালে এবং গ্রুপও দিয়ে দেবো, অসুবিধা নেই। হ্যাঁ, এটাকে সবার আগে ডাউনলোড মানে প্রিন্ট করতে হবে, ডাউনলোড না, এটাকে প্রিন্ট করতে হবে, করে পুরো থরলি যেভাবে তুমি ইয়ে করলে হ্যাঁ বললে, হ্যাঁ, একদম রেকর্ডিং একদম, হয়ে থাকলে ভালো হলো। ওটা হ্যাঁ একদম। আরেকবার ভালো করে পুরোটা এবং লিখে কালকে, পুরো থরলি পড়তে হবে। একদম কালকে এর উপরে হোমওয়ার্কের কপি পেয়ে যাবে, এর উপরে যত সমস্ত এমসিকিউস আছে সেগুলো পেয়ে হুম। যাবে, মানে বিগিনার্স লেভেল থেকে অ্যাডভান্স, মানে মেন্স রিলেটেড এবং প্রিলি রিলেটেড সমস্ত কোয়েশ্চেন এখান থেকে পেয়ে যাবে কালকেই। ওকে, আচ্ছা। হুম। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই রাখলাম। ঠিক আছে। হ্যাঁ, ঠিক ওকে, আছে। চলো।